শহরের শেষ মাথার ছোট্ট একটি কুটির, যেখানে আলী নামের এক যুবক বসবাস করেন। তিনি বেশ সৎ এবং সকলের সঙ্গে খুব ভালো আচরণ করেন, কখনো কারোর সঙ্গে দুর্ব্যবহার করেননি। সকাল সকাল আলী তার ব্যাগটা নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আলীকে এলাকার সবাই চিনে। সে অফিসে যাবার পথে মেন রাস্তা পর্যন্ত সবাই তাকে বলে, আলী কেমন আছো? কারণ আলী সকলের সঙ্গে ভালো আচরণ করেন। আজকেও ঠিক তেমনটাই হলো। মূল রাস্তায় আসতেই আলীর সাথে মসজিদের ইমাম সাহেবের দেখা হলো। বলল কি অবস্থা আলী, কেমন আছো? কারণ আলী ইমাম সাহেবের সাথে খুব ভালো সম্পর্ক রাখে এবং মসজিদের সকলেই তাকে বেশ পছন্দ করেন এবং সুযোগ পেলেই আলী এই মসজিদে সকলের সঙ্গে নামাজ পড়েন। অনেকদিন নিজে থেকেই নামাজ পড়ান যেদিন ইমাম সাহেব থাকেন না। আলী ইমাম সাহেবকে সালাম দিয়ে দু কথাও বলে সে অফিসের দিকে চলে গেল। আজকে অফিসে যেতে দেরি হবে। শহরেরই পাশেই একটা ফ্যাক্টরিতে আলী কাজ করে। সেটা একটা স্টিল ফ্যাক্টরি। আলী সেখানে হিসাব রক্ষকের কাজ করেন এবং সব মিলিয়ে যা বেতন পান তা একা এখানে বেশ ভালোভাবে চলে যায়। আর যা টাকা থাকে সেগুলো সে বাড়িতে মা এবং বোনের কাছে পাঠান। সব মিলিয়ে আলীর জীবন এরকমভাবেই কাটছে। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি এদিমপুরি এবং মানুষের সংসারের সত্য ঘটনায়। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ফিরোজপুর থেকে রহিম। রহিমের ঘটনাটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘটনাটি কেমন লেগেছে সেটা অবশ্যই ভিডিওর শেষে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিদিনকার মতোই কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম। আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। কাজ শেষ করে রহিম বাড়ির দিকে চলে আসলো। বাড়ির তেমাথায় আসতেই মসজিদের মাইকে আজান হলো। তখন মাগরিবের আজান হয়েছে। আলী ব্যাগটা রেখে মসজিদের ভিতরে ঢুকে গেল। ওই দিন ইমাম সাহেব আসেননি। আলীকে সকলে মসজিদের নামাজ পড়ার জন্য এগিয়ে দিলেন। আলী বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নামাজ পড়াচ্ছি। নামাজ কালাম পড়িয়ে আলী বাড়ির দিকে চলে আসলো। বাড়িতে এসে আলীর রান্না করতে হবে। অনেকদিন সে বাইরে থেকে খেয়ে আসে, সেদিন আর রান্না করতে হয় না। মূলত সকাল এবং রাতের খাবার সে বাড়িতেই খায়। তবে অনেকদিন থাকে না বিদায়ী সে সকাল এবং বাড়ির খাবার বাড়িতে রান্না করতে পারেন না এবং সমস্যা হয়ে যায়। সেই কারণে তিনি বাইরে খান। ওই দিন এসে আলী স্টোভটা ধরিয়ে রান্না করতে শুরু করলো। আলীর বাসায় গ্যাসের চুলা নেই, একটা কেরোসিনের স্টোভ। সেই স্টোভ দিয়েই সে চালের ডালে ফুটিয়ে খাবার রান্না করে খায়। খাবার খেয়ে গোসল করে তারপর সে বিছানায় আসলো ঘুমানোর জন্য। পরের দিন সকালবেলা উঠে তাকে আবার অফিসে যেতে হবে। তার নিয়মিত এরকম ভাবেই চলছে। গত কয়েকদিন ধরে অফিসে দেরি করে যাবার কারণে তাকে বেশ বকাঝকা শুনতে হয়, যার কারণে আলী সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে তাড়াতাড়ি অফিসে যাবে। আর অফিসের বস যখন আসেন তখন আলীর উপর শুধু শুধু চিল্লান। তিনি আসলে লোকটা তেমন একটা ভালো না, সকলের উপরেই চিল্লান। আজকেও অফিসে গিয়ে আলী তাড়াতাড়ি ফিরে এসেছে, তবুও তাকে নানান কথা শুনতে হয়েছে। ওদিন রাত্রেবেলা আলীর আবার তার এক বন্ধুর বাসায় দাওয়াত ছিল, মানে তার বন্ধুর কোন একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে তাকে দাওয়াত দিয়েছে। আলী অফিস শেষে সরাসরি সেইখানে গেল। সেখান থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত হবে সেটা আলীর বন্ধু বলে দিয়েছিল। সেইখান থেকে খেয়ে বের হতে হতে আলীর মোটামুটি কায়দায় 11:30 বেজে গেল। আর মফস্বল শহরে 11:30 মানে অনেক রাত। আলী তখন মফস্বলের সেই ছোট রাস্তা ধরে তার নিজের বাড়ির দিকে ফিরছিল। সে যেখানে গিয়েছিল সেই জায়গাটা শহরের সাইডে ছিল। সাইডে হবার কারণে রাস্তাঘাটে তেমন কেউ ছিল না। দুই পাশে পৌরসভার স্ট্রিট ল্যাম্প জ্বলছে। আলী একটা শুনশান রাস্তা ধরে একা একা হেঁটে আসছে। পাশেই বিশাল সরকারি প্রকল্প, যার কারণে এদিকে ঘর বাড়ি তেমন একটা নেই। আর ডান পাশে হচ্ছে বিশাল মাঠ। ওর মাঝখান দিয়ে আলী হেঁটে আসছে। বেশ অন্ধকারচ্ছন্ন রাস্তা। সেই রাস্তার সাইডে হঠাৎ করেই আলী একটা ঘেউ ঘেউ শব্দ শুনতে পেল। প্রচণ্ড গতিতে একটা কুকুর কোনো একটা জিনিসকে তাড়া করছে এবং আলীর সামনে দিয়ে সেই জিনিসটা এদিক ওদিক ঘোরাঘুরি করছে। সঙ্গে সঙ্গে এই কুকুরগুলো আরও কয়েকজন সঙ্গী নিয়ে সেই জিনিসটাকে আক্রমণ করতে শুরু করলো। তবে সেই জিনিসটা কি বোঝা গেল না। সেটা একটা আলোর মতো কোনো একটা অবয়ব, তবে দেখে মনে হচ্ছে যে সে দৌড়াচ্ছে। এবং সেটা দেখে আলী ভয় পেয়ে সেখানেই বসে পড়ল। সে কি করবে কিছু বুঝতে পারছে না, সেখানে থমকে দাঁড়ালো। সেই কুকুরগুলো তাকে তাড়া করতে করতে একবার ওইদিকে একবার এদিকে এবং নানানভাবে তাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। কিন্তু এই জিনিসটা কি সেটা দেখে আলী ভয় একদম
একদম শুটকে গিয়েছে। বেশ খানিকক্ষণ পর সেই জিনিসটা আলীর দিকে ছুটে আসতে লাগলো এবং আলীকে তাপ করে ফেলে দিয়ে সেই জিনিসটা তার পেছনে এসে লুকালো এবং একটা কোণায় চলে গেল। আলী যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেখানে কুকুরগুলো এসে আলীকে শুদ্ধ চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো। এত জোরে চিৎকার চেঁচামেচি করছিল যে এখনই ওদেরকে পারলে কামড়ে দেয়। আলী খেয়াল করলো তার পেছনে সেই আলোকিত অবয়বটি দাঁড়িয়ে আছে। আলী সামনের কুকুর দেখে ভয় পাবে নাকি এই পেছনের অবয়বটি দেখে ভয় পাবে সেটাই আলী কিছু বুঝতে পারছে না। আচমকা সেই জিনিসটা সেখান থেকে গায়েব হয়ে গেল। তারপর আলী একটু ধমক দিতে কুকুরগুলো সেখান থেকে চলে গেল। আলীর আর সেন্স থাকলো না। বেশ খানিক্ষণ পর আলী যখন একটু সেন্সে ফিরল আর কি, মানে সে অনেকক্ষণ সেখানে বসেছিল, সে খেয়াল করলো তার পেছনে বসে কেউ একজন কান্না করছে। আলী সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে তার হাতে থাকা সেই আলোটি সেই জিনিসটির দিকে মারতেই আলী খেয়াল করলো একটি মেয়ে তার পেছনে বসে আছে। মেয়েটির পরনে জীর্ণশীর্ণ পোশাক, তার চুলগুলো বেশ লম্বা এবং জীর্ণশীর্ণ পোশাক পরে বসে আছে। চেহারা মোটামুটি ভালোই, তবে ভালোভাবে দেখা যাচ্ছে না। তবে এইরকম একটা সুন্দরী মেয়ে এখানে কি করছে? গায়ের রং শ্যামলা, আর খুব বেশি সুন্দরী যে এমন না। দেখে মনে হচ্ছে যে কাজকাম করতে করতে হাতে একদম ফোসকা পড়ে গিয়েছে এবং মোটামুটি শ্যামলা রঙের একটা মেয়ে বসে আছে সেখানে। সে যে পোশাক পরিধান করে আছে সেই পোশাক আলী এর আগে কখনো এই অঞ্চলের কোনো মেয়েকে পরতে দেখেনি। তার মানে আলী সন্দেহ করলো যে এই মেয়েটি এই অঞ্চলের কেউ না, সম্ভবত কোথাও একটা হারিয়ে গিয়েছে বা এখানে এসে পথ ভুল করেছে এবং কুকুরের খপ্পরে পড়েছে। এতক্ষণ যে এটা একটা মেয়ে ছিল সেটাই আলী বুঝতে পারছিল না। আলী বেশ বোকাশোকা ধরনের একটা মানুষ। সে খুব সহজেই সকলকে বিশ্বাস করে ফেলে। সে একদম সাদা সিধে টাইপের মানুষ। আলী তখন সেই মেয়েটির কাছে এগিয়ে গেল, গিয়ে তখন তাকে বলল যে আপনার কিছু হয়নি তো? কুকুরগুলো আপনাকে কামড় দেয়নি তো? আপনি কি আর এত রাত্রেবেলা এই রাস্তায় কি করছিলেন? মেয়েটি কোনো কথার উত্তর দিচ্ছিল না। সে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে যাচ্ছিল। আলীর একটু ভয় ভয় লাগছিল, কারণ মেয়েটি যদি কোনো ভূত হয়। সঙ্গে সঙ্গে আলী আবার জিজ্ঞেস করলো, এই যে আপনি কান্না করছেন কিসের জন্য? আমি কুকুরগুলোকে তাড়িয়ে দিয়েছি, কান্না করার দরকার নেই। আলী ভেবেছে যে মেয়েটি হয়তো কুকুরগুলো তাড়া করেছে, সেই জন্য কান্না করছে। মেয়েটি তখন চোখ তুলল। চোখ তোলার সঙ্গে সঙ্গেই আলী মেয়েটির দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল, কারণ মেয়েটির চোখ একদম গাঢ় নীলবর্ণ। এরকম সুন্দর চোখ আলী কখনো দেখেনি। এর আগে টিভিতে অনেক জায়গায় দেখেছে, তবে এরকম সুন্দর চোখ, খুবই অদ্ভুত চোখ, সেই নীল চোখ আর কি। এবং তার দিকে তাকালে কেমন যেন নেশা নেশা লাগে। মেয়েটির চেহারা তেমন সুন্দরী না হলেও, মানে গায়ের ত্বক এবং রং বেশ সুন্দর না হলেও শ্যামলা বর্ণের, কিন্তু তার চেহারার মধ্যে এক ধরনের মায়া আছে। যে কেউ তার দিকে তাকালে বিষম খাবে এরকম মায়া আলা চেহারা। মেয়েটির কপালে একটা টিকলি পরা আর কানে হালকা দুল, চোখে মুখে কোথাও কোনো মেকআপ নেই। সব মিলিয়ে মেয়েটিকে যেন ন্যাচারাল বিউটির মতোই লাগছে। এত সুন্দর মেয়ে, মানে এত মায়াবতী মেয়ে আলী এর আগে কখনো দেখেনি। আলী আবার মেয়েটাকে জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন এত রাত্রে বলুন তো? আর আপনাকে তো শুধুমাত্র কুকুরগুলো তাড়া করেছে, আমি কুকুরগুলোকে তাড়িয়ে দিয়েছি, আপনি চিন্তা করবেন না। মেয়েটি তখন আলীর দিকে তাকিয়ে, তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল এবং কোনো কথা বলছিল না। আলী তখন বলল কি যে, আচ্ছা আপনার বাড়ি কোথায় বলুন তো? আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে এগিয়ে দিয়ে আসতে পারি, কিন্তু আপনি তো কিছুই বলছেন না। সেই সময় থেকে কান্নাই করে যাচ্ছেন। ওরা চলে গিয়েছে, ওরা আপনার কোনো ক্ষতি করবে না, আপনি কোনো কিছু চিন্তা করবেন না, দয়া করে প্লিজ। মেয়েটি তখন আলীর দিকে আবার তাকালো, তাকিয়ে আবার সে মুখ নামিয়ে নিল। নামিয়ে নিয়ে এসে আবার কান্না করতে শুরু করলো। আলী তখন খপ করে সেখানে বসে পড়লো কি যে কি একটা বিপদে পড়েছি। এমনি কোনো কথাও বলে না, কোনো কিছুই বলে না। আরে কুকুর তো তাড়িয়ে দিয়েছি, এখনো কান্না করতে হবে? মেয়েটি তখন কান্না থামালো। কান্না থামিয়ে আলীর দিকে এক নজরে তাকিয়ে আছে। আলী তখন বলল কি যে, আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন, আপনি যদি কান্না করতে চাচ্ছেন তাহলে কান্নাই করুন, আমি তাহলে চলে যাই, আমার আবার কালকে সকালে অফিস আছে, অফিসে যেতে হবে। তাই বলে আলী উঠে হাঁটা শুরু করলো। সে খেয়াল করলো মেয়েটা তার পিছু পিছু আসছে। কোন বিপদে পড়া গেল? এরকম একটা মেয়ে তার পিছু পিছু কেন আসবে? অদ্ভুত তো। সে আবার হাঁটতে শুরু করলো। খানিকটা যাওয়ার পরে সে খেয়াল করলো মেয়েটা এখনো তার পিছু পিছু আসছে। আলী তখন মেয়েটাকে বলল কি যে, আচ্ছা আপনি কি চাচ্ছেন বলুন তো? আপনি আমার পিছু পিছু কেন আসছেন? আর আপনি কে? আর আপনি কোনো পরিচয় দিচ্ছেন না, আপনার বাড়ি কোথায় বললে তো আমি দিয়ে আসতে পারি, তাই না? মেয়েটি তখন বলল কি যে, আমি আসলে বিপদে পড়েছি একটা, আপনি আমাকে একটু সাহায্য করুন।
আলী তখন বলল, আমি তো আপনাকে সাহায্য করেই যাচ্ছি, একটু আগে কুকুরের হাত থেকে আপনাকে বাঁচালাম। যাই হোক, আপনার মুখ থেকে তাহলে বুলি ফুটেছে। আপনার বাসা কোথায়? মেয়েটি তখন হাত দিয়ে ওপরের দিকে দেখালো। তার মানে আলী বুঝলো যে এদিকে কোন একটা জায়গায় বাসা, কিন্তু মেয়েটি সরাসরি উপরের দিকে হাত দিয়েছে। কিন্তু আলী বলল কি যে এদিকে? এদিকে কোন জায়গায়? তখন মেয়েটি বলল কি যে এদিকে। এদিকে বলেই সে একদম ক্ষান্ত, একদম চুপচাপ। তারপর আলী বলল কি, আচ্ছা ঠিক আছে, এক কাজ করুন, আপনার ঠিকানা বলুন, আমি আপনাকে দিয়ে আসি এখনই। মেয়েটি তখন বলল যে আমার যাবার কোনো জায়গা নেই। এই কথা বলে সে আবার কান্না করতে শুরু করলো। আলী তখন বলল, আচ্ছা ঠিক আছে, কান্না করবেন না, আপনি কি বাড়ি থেকে পালিয়ে এসেছেন? বা মেয়েটি তখন বলল কি যে হ্যাঁ। এই কথা বলতেই আলী বলল যে বাড়ি থেকে পালিয়ে আসা ঠিক না, পরিবারের সকলেই আপনাকে খুব ভালোবাসে এবং আপনাকে। মেয়েটি তখন বলল, পরিবারের কেউ আমাকে ভালোবাসে না এবং আমার পরিবার বলতে কিচ্ছু নেই। আপনি আমাকে একটু সাহায্য করতে পারবেন? আমাকে আপনার বাড়িতে কয়েকটা দিন রাখতে পারবেন? যদি রাখতে পারেন তাহলে আমি আপনার এই ঋণ পরে শোধ করে দিব। আলী তখন হতভম্ব হলো, বলল কি যে আমি যুবতী একটা মেয়ে, আপনাকে কিভাবে ঘরে রাখবো? আর আমি বাসায় একা থাকি, আমি ব্যাচেলার একটা ছেলে, আপনার মতো যুবতী একটা মেয়েকে আমি ঘরে। মেয়েটি তখন বলল যে আমি জানি যে আপনি ভালো একজন লোক এবং আপনি আমার কোনো ক্ষতি করবেন না, আর আমিও আপনার এমন কোনো ক্ষতি হয় সেমন কোনো কিছু করব না। আপনি দয়া করে আপনার বাড়িতে আমাকে কিছুদিন রাখুন, তারপর আমি চলে যাব। আমি আমার মতো করে একটা ব্যবস্থা করে নিব, যদি করেন তাহলে খুব বেশি উপকার হয়। আলী তখন বেশ কিছুক্ষণ ভাবলো, ভেবে বলল কি যে কিছু তো করার নেই, আপনার মতো এরকম একটা যুবতী মেয়েকে এখানে ফেলে রেখেও যেতে পারছি না, তবে হ্যাঁ সাবধান কিন্তু, চলুন তাহলে। তাই বলে আলী এবং মেয়েটি হাঁটতে শুরু করলো। আলীর পায়ে পা মিলিয়ে মেয়েটি হাঁটছে। মেয়েটিকে আলী যাওয়ার পথে সমস্ত কিছু বলে দিল। বলল কি যে আমাদের পাশের বাড়িতে বেশ কিছু মহিলা আছে, ওনাদের সঙ্গে কিন্তু কখনো কথা বলবেন না আপনি, ঠিক আছে? আর ঘর থেকে বের হবেন না আমি চলে যাওয়ার পরে। ওনারা যদি কোনোভাবে দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এই এলাকায় আমার একটা মান সম্মান আছে, যদি আপনাকে দেখে ফেলে তাহলে আমার মান সম্মান সব চলে যাবে। আর আপনি দয়া করে একটু সাবধানে থাকবেন, আশেপাশে কোথাও যাবেন না, ঠিক আছে? আর আমি যখন বাড়িতে নিয়ে যাব, ঘরের ভিতর থেকে বের হবেন না, রাত্রেবেলা বের হতে পারেন, তখন কেউ দেখবে না। এগুলো শিখাতে শিখাতে মেয়েটিকে আলী নিয়ে যাচ্ছিল। মেয়েটি শুধুমাত্র মাথা নাড়াচ্ছিল, বলল কি যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মেয়েটি কোথায় থাকে, কি করে, এসব বিষয়ে আলীর জিজ্ঞেস করতে যেন বাধা দিচ্ছিল, কারণ মেয়েটি বেশ কষ্ট পেয়েই হয়তো বাড়ি থেকে বেরিয়ে এসেছে, সেটা দেখিয়ে বোঝা যাচ্ছে। তারপর তারা বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর খুব সাবধানের সঙ্গে আলী ঘরে দরজা খুলল, কারণ যদি আশেপাশের কেউ দেখে ফেলে যে সে ঘরে এসেছে একটা মেয়েকে নিয়ে। সাবধানে দরজা খুলে সে মেয়েটিকে আগে ঘরে ঢোকালো, তারপর বাইরে এদিক ওদিকে তাকিয়ে সে নিজে ঘরের ভিতরে ঢুকে পড়ল। আজকে সে বাড়ি থেকে খেয়ে এসেছে, কিন্তু মেয়েটির জন্য কিছু খাবার আনা দরকার ছিল। এত রাত্রেবেলা কোত্থেকে খাবার নিয়ে আসবে? এখন অবশ্য এই মূল শহরের শেষের দিকে গেলে খাবার পাওয়া যাবে, তবে যাব। আলী তখন বলল যে আপনার কি ক্ষুধা পেয়েছে? মেয়েটি তখন বলল অনেক ক্ষুধা পেয়েছে, আমি আসলে বেশ ক্ষুধার্ত, আমি বেশ কিছুদিন কিছু খাই না, আপনি যদি কিছু খেতে দিতেন। আলী তখন তার রান্নাঘরে গেল। রান্নাঘরের বয়ামের ভিতর বেশ কিছু বিস্কুট দেখতে পেল, সেগুলো এনে মেয়েটিকে দিল। মেয়েটি মুহূর্তের মধ্যে সবগুলো বিস্কিট খেয়ে ফেলল। আলী এই বিস্কিটগুলো সারা মাস ভরে খায়, কিন্তু মেয়েটি মুহূর্তের মধ্যেই সবগুলো বিস্কিট সঙ্গে সঙ্গে খেয়ে ফেলল। আলী তখন বলল যে আপনার কি খুব বেশি খিদা লেগেছে? তাহলে বাইরে গিয়ে খেতে হবে। আমাদের এই শহরের মূল রাস্তার পাশেই একটা হোটেল আছে, সারা রাত খোলা থাকে, আপনি চাইলে সেখানে যেতে পারেন যদি বেশি ক্ষুধার্ত থাকেন। মেয়েটি তখন বলল হ্যাঁ আমার অনেক ক্ষুধা লেগেছে। তারপর আশেপাশে বাড়ির দিকে তাকিয়ে আলী মেয়েটিকে নিয়ে তারপর ওইখান থেকে বেরিয়ে রাস্তায় আসলো। এত রাত্রেবেলা রাস্তায় কেউ থাকার কথা না, মফস্বল শহরে এত রাত্রে সকলেই ঘুমিয়ে পড়েছে। আলী তখন মেয়েটিকে খুব সাবধানের সাথে বলল কি যে আপনি আসুন। মেয়েটির পরনে ছিল এক অদ্ভুত রকমের পোশাক, আগেরকার আমলের রাজারা যেরকম পোশাক পরতো ঠিক ওরকম জাতীয় পোশাক, এবং মেয়েরা যেরকম পোশাক পরতো ওরকম বড় বড় পোশাক আর কি, সেগুলো পরেই মেয়েটি বের হয়েছিল। আমি যখন মূল শহরের দিকে আসলাম তখন সকলে আমাদের দিকে তাকাচ্ছিল, এবং বিশেষ করে মেয়েটার দিকে কেমন করে আর চোখে তাকাচ্ছিল। মেয়েটা দেখতে বেশ সুন্দরী, এটা নিঃসন্দেহে বলা যায়। তখন অন্ধকারে খুব ভালো মতো দেখতে পারিনি, তবে এখন দেখে মনে হচ্ছে একদম মায়াবতী। আল্লাহ তাআলা নিজের হাতেই মনে হয় তাকে সৃষ্টি করেছেন, এবং এত চমৎকার সুন্দরী মেয়ে আমি এর আগে আমাদের এই এলাকায় কেন পুরো বাংলাদেশে দেখিনি। অদ্ভুত সুন্দরী মেয়ে।
এরকম সুন্দরী মেয়েকে নিয়ে আমি বসে আছি, সেটাই আমার আসলে বিস্ময়ের বিষয়। বেশ খানিক্ষণ পর হোটেলের 2 সিটে দুজনে বসলাম। বসার পর একজন ওয়েটার আসলো। ওয়েটার এসে আমাকে বলল যে কি খাবেন। আমি ওকে ইশারা দিলাম। ও তখন বলল যে এটা ওইটা, মানে ও যা যা বলছে তার একটা খাবার ওইখানে নেই। আমি তখন বললাম, এগুলো কি বলছেন? এরকম জাতীয় খাবার এখানে বিক্রি হয় না। আপনি কি মাংস জাতীয় কিছু খাবেন? মুরগি, গরু, এই সমস্ত কিছু? তো তখন ও বলল কি যে হ্যাঁ, গরু। এই কথা বলতেই আপনাদের কিছু গরু কি জিনিস সেটা চিনেন তো আবার? মেয়েটি বলল না। আমি বললাম, চিনেন না তাহলে আপনি অর্ডার দিলেন কিসের জন্য? মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, আপনি বললেন সেই জন্য। তারপর খাওয়া দাওয়া শেষ করে গভীর রাতে আমরা দুজন বের হলাম। মেয়েটি আমার পায়ে পা মিলিয়ে হাঁটছে। আমরা মূল রাস্তা ধরে হেঁটে ছোট রাস্তার ভিতর দিয়ে নিজের বাসার কাছে চলে আসলাম। এসে দেখি আমাদের পাশের সাত্তার ভাই তিনি বাসায় ঢুকছেন। আমি সঙ্গে সঙ্গে মেয়েটিকে সাইড করে বললাম কি যে এই পাশে যান, সাত্তার ভাই দেখে ফেলে একদম কেলেঙ্কারি হয়ে যাবে। সাত্তার ভাই আমাকে দেখে বলল, কিরে আলী, কি অবস্থা? আমি মনে করছি দেখে ফেলেছে, কারণ মেয়েটি আমার পাশে একদম বম্বরের মতো দাঁড়িয়ে আছে। আমি বেশ ইতস্তত বোধ করছিলাম। আমি বললাম, এই তো সাত্তার ভাই, ভালো আছি, তুমি কেমন আছো? সাত্তার ভাই মেয়েটিকে দেখেও কোনো প্রশ্ন করলো না। আমি অবাক হয়ে গেলাম। তারপর আমি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে ঘরে চলে আসলাম। আমি বললাম কি যে তুমি এখানে এরকমভাবে দাঁড়িয়ে আছো, সাত্তার ভাই দেখে ফেললে কি করবে বলো তো? আচ্ছা দুঃখিত, আমি তোমাকে তুমি করে বলে ফেললাম, আসলে বুঝতে পারিনি। মেয়েটি তখন বলল, আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন, কোনো সমস্যা নেই। তখন আমি বললাম, শিওর তো? মেয়েটি বলল, শিওর কি? তখন আমি বললাম, আসলে ঠিক তো, মানে ঠিক আছে তো, মানে কিছু মনে করবে না তো? তখন সেই মেয়েটি বলল কি যে না, আমি কিছু মনে করব না। অনেকক্ষণ পরে আমি জিজ্ঞেস করলাম যে তোমার নামটাই তো জানা হলো না, তোমার নাম কি? মেয়েটি তখন বলল, আমার নাম ফুল। আমি বললাম, ফুল আবার কেমন নাম? মেয়েটি তখন জানালো, হ্যাঁ, আমার নাম ফুল এবং আমাকে সবাই ফুল বলেই ডাকে। ছোটবেলায় যখন আমি জন্মেছিলাম সকলে বলেছিল আমি নাকি ফুলের মতো সুন্দর, এই জন্যই সকলে আমাকে ফুল বলেই ডাকত। আমি বলতাম তুমি ফুলের থেকেও বেশি সুন্দর এবং মায়াবতী। ওইদিন রাত্রেবেলা আমি ওকে আমার বিছানায় শুতে দিলাম এবং আমি নিচে ঘুমালাম। এরকম একটা যুবতী মেয়েকে আমার ঘরে রেখেছি, সেটা ভাবতেই আমার অবাক লাগছে। পরের দিন সকালবেলা উঠে আলী চলে গেল তার নিজের অফিসে। মেয়েটি তখনও ঘুমাচ্ছে। সকালবেলা নাস্তা সে কিনে বাসায় দিয়ে গেল, কারণ রান্নার ব্যবস্থা ছিল না। ওই দিন সকালবেলা বাসায় কোনো বাজারও ছিল না, কোনো কিছু ছিল না। আলী নিজে উঠে দ্রুত বাইরে থেকে নাস্তা কিনে এনে সেখানে তার বেডের পাশে রেখে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালবেলা যখন আলী অফিসে গেল, অফিসে গিয়ে একই রকমের ভাবে বকা খেলো এবং বকা খেয়ে সারাদিন ভাবে এরকম অফিস গেল। মেয়েটি দুপুরবেলা কি খাবে সেটা ভেবেই আলী অস্থির হয়ে যাচ্ছিল, কারণ দুপুরবেলা সে রান্না করে দিয়ে আসেনি। মেয়েটি কি রান্না করতে পারে নাকি পারে না, কিছুই তো বোঝা যাচ্ছে না। আলী ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরল। বাড়িতে এসে সে হতভম্ব হয়ে গেল, কারণ এসে সে দেখতে পেল মেয়েটি তার জন্য বেশ কয়েক পদের খাবার রান্না করেছে এবং খুবই সুস্বাদু, খুব ঘ্রাণ ছড়াচ্ছে। মনে হচ্ছে যে আশেপাশের বাড়ির লোকজন চলে আসবে, এত ঘ্রাণ। আলী সে রাস্তার মাঝখান থেকেই ঘ্রাণ শুকিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। তখন সে মনে মনে ভাবলো, কি ব্যাপার, তুমি এরকম সুন্দর রান্না কিভাবে রান্না করলে? মেয়েটি তখন বলল, আমি রান্না করতে পারি। আর বাজার বাজার তোমাকে কে এনে দিল? মেয়েটি তখন বলল কি যে বাজার আমি নিয়ে এসেছি, আমি বাজার করতে পারি, আমাদের ওইখানকার বাজার আমিই করতাম, আর আমার কাছে কিছু টাকা ছিল, সেই টাকাগুলো দিয়ে আমি মূলত বাজার করে নিয়ে এসেছি। আলী তখন বলল কি যে আরে বাস, আমি আরো ভাবছিলাম যে তোমার জন্য কি রান্না করব আর কি নিয়ে আসবো রাত্রেবেলা খাবার, তো তুমি দেখি রান্না করেছো। আমি ভেবেছিলাম বাসায় এসে ফ্রেশ হয়ে তারপর রাতের খাবার আনতে যাব। তারপর আলী এবং সেই মেয়েটি বসে একসঙ্গে খেতে লাগলো। তাদের দিন এরকমভাবেই কাটছিল। আলী নিয়মিত অফিসে যায়, অফিস থেকে ফিরে সে বাড়িতে আসে এবং ফুলের হাতের রান্না খায়। সব মিলিয়ে ফুল এবং আলীর জীবন এরকমভাবে খুব ভালোভাবেই কাটছিল। কিন্তু হঠাৎ আচমকা একদিন আলীর জীবনে এক দুর্বিষহ সমস্যায় নেমে আসে। সমস্যাটা কিছুটা এমন ছিল, আলী ওই দিন অফিসে যায়। অফিসের খাতায় হয়তো কোনো একটা ভুল হয়েছিল, মানে কোনো একটা কেলেঙ্কারি ঘটেছে, সেটা আলী নিজে করেননি, কিন্তু অন্য কেউ করেছে। এটা দেখে ম্যানেজার তার চাকরিচ্যুত করে, বলে কি যে আলী, তোমার আর কাজ করতে হবে না, তোমাকে ভালোই ভেবেছিলাম, কিন্তু তুমি ওদের সঙ্গে মিশে এরকম খারাপ কাজ করবে সেটা কখনোই ভাবতে পারিনি। এই কাজগুলো কি তুমি ঠিক করেছো? এই কথা বলতেই আলী বলল, ম্যানেজার সাহেব, আমি কাজ করিনি, এটা আমার কাজ না। আলী শিক্ষিত এবং ভদ্র একজন ছেলে, এরকম খারাপ কাজ সে কখনোই করতে পারে না। তার মুখে দাড়ি রয়েছে,
এবং মাথায় ম্যাক্সিমাম টাইম টুপি পরে থাকে। এরকম একটা ছেলের সঙ্গে এরকম একটা বাজে ধরনের কথা লাগিয়ে দিবে সেটা কেউ ভাবতেও পারেনি। আলী তখন মন খারাপ করে চলে আসলো। ওইদিন আলী আর বাড়িতে ফিরতে ইচ্ছে করছিল না, কারণ বাড়িতে ফিরলে হয়তো ফুলের সঙ্গে কথা বলতে হবে, তাকে বলতে হবে যে তার চাকরি নেই, মন খারাপ দেখে ফেলবে, নানানভাবে কথা বলতে হবে। তার থেকে বরং ভালো হোক ফুল ঘুমিয়ে পড়ুক, তারপর না হয় কোনো কিছু একটা করা যাবে। তারপর আলী অনেক রাত করে বাসায় ফিরল। ফুল তখনও তার জন্য বসেছিল। ফুল মেয়েটি বেশ ভদ্র এবং খুবই সুশীল। আলীর খুব যত্ন করে, সবসময় আলীর জামা কাপড় ধুয়ে দেয়, আলীর কি কি প্রয়োজন সেগুলো দেখে। মেয়েটি এখানে আসার পর থেকেই আলীর জীবন অনেকটা বদলে গিয়েছে। সে আগে যেরকম অনিয়মিত জীবনযাপন করত, এখন সেরকম অনিয়মিত জীবনযাপন করেন না। আলী 10টার দিকে বাড়িতে ফিরে বাইরে থেকে হাত পা ধুয়ে ঘরের ভিতরে ঢুকতেই দেখলো ফুল তখনও তার জন্য অপেক্ষা করে বসে আছে, বেশ রেগে আছে। বলল কি যে, আপনি আজকে তো দেরি করে আসলেন কিসের জন্য বলুন তো, কেন এত দেরি করে আসলেন? এই কথা বলতেই আলী তখন বলল যে, ভালো লাগছে না আজকে, দয়া করে আজকে কোনো কিছু। ফুল দেখে বুঝতে পারলো যে আলীর মন খারাপ। সে বলল কি যে, আচ্ছা আপনার মন খারাপ কিসের জন্য বলুন তো, কিছু কি হয়েছে? আলী তখন বলল কি যে, আমার চাকরিটি চলে গিয়েছে, এখন কি করব কিছু বুঝতে পারছি না। ফুল তখন আলীর কাছাকাছি আসলো। ফুলের গায়ে সবসময় অদ্ভুত রকম একটা ঘ্রাণ ঘেঁষে বেড়ায় এবং সেই ঘ্রাণটা এত মায়াবী যে নাকে আসলেই মনে হয় কি যে সমস্ত দুঃখ এবং সমস্ত ক্লান্তি একদম নিমিষে দূর হয়ে যাচ্ছে। এরকম একটা চমৎকার ঘ্রাণ। আলী কবে কবে যে ফুলকে পছন্দ করে ফেলেছে সেটা নিজেও জানে না। ফুলকে দেখলেই আলীর বেশ ভালো লাগে এবং কেন জানি না তার সমস্ত স্ট্রেস এবং সমস্ত চিন্তাভাবনা দূর হয়ে যায়। ফুল কাছাকাছি আসতেই আলীর মন ভালো হয়ে গেল। সে একটা হেসে বলল কি যে চাকরি চলে গিয়েছে তাতে কি হয়েছে, আবার আসবে, দেখি কোনো একটা জায়গায় ম্যানেজ করা যায় কিনা, কালকে চাকরির সন্ধানে বের হব। সব মিলিয়ে এখন আর ভালো লাগছে না, কি যে হবে, একটু বাড়ি থেকে বেরিয়ে আসা দরকার, অনেকদিন বাড়িতে যাওয়া হয় না। ফুল তখন বলল, বাড়ি মানে? তখন আলী বলল কি যে, কেন, বাড়িতে আমার বাবা বোন সবাই আছে, মা আছে, সবাই আছে। আমি তো প্রত্যেক মাসে আমার আব্বা মার জন্য টাকা পাঠাই। এ মাসে হয়তো টাকা পাঠাতে পারবো না, কারণ এই মাসে এই কয়দিনে যা হয়েছে সেই কয়টা টাকা দিয়ে আমাকে বিদায় করে দিয়েছে। এই কয়টা টাকা দিয়ে কি হবে, এখানে বড়জোর ঘর ভাড়া আর থাকাটা হবে, কিন্তু খাওয়ার খরচটা হয়তো গোছাতে পারবো না। এই জন্যই হয়তো বাড়িতে চলে যেতে হবে, আর যে কোনো একটা চাকরি ম্যানেজ করে আবার আসতে হবে। তবে তোমাকে নিয়ে পড়েছে একটা বিপদে, কি করব কিছু বুঝতে পারছি না ফুল। তাই বলতেই দেখলো ফুলের চোখের কোণায় পানি ঝরছে এবং টপ টপ করে পানি পড়ছে, মানে ও কান্না করে দিয়েছে যে ও একটা বোঝা। তো আলী তখন বলল কি যে, না আমি তোমাকে ওইভাবে বলিনি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি বোঝা না, তুমি আমাদের মেহমান, তুমি যতদিন ইচ্ছা থাকতে পারো। তো তখন ফুল বলল কি যে, আমি ওই জন্য কান্না করছি না, তুমি এখন কি করবে সেই জন্য কান্না করছি। তোমার চাকরি চলে গিয়েছে, খাবে কিভাবে? তখন আলী বলল কি যে, এই সামান্য বিষয়ের জন্য কান্না করছো তুমি তো আসলে পাগল আছো। আচ্ছা ঠিক আছে, তোমার কান্না করতে হবে না, আমি চাকরি যে কোনো একটা ম্যানেজ করে ফেলবো। মেয়েটা এত ভালো ছিল যে আলীর শুধুমাত্র চাকরি চলে যাওয়ার কারণে সে কান্না করে ফেললো। তারপর বেশ খানিক্ষণ পরে ফুল নিজেই আলীর কাছে এসে বলল কি, আচ্ছা ঠিক আছে খেয়ে নিন, আমি খাবো না। আলী তখন বলল কি যে, কেন, তাড়াতাড়ি এদিকে আসো। তাই বলে ফুলের হাত ধরে প্রথমবারের মতো তাকে টেনে এনে নিচে বসিয়ে একসঙ্গে খেলো দুজন। আলী ইদানিং ফুলের দিকে অন্যভাবে তাকায়, তার দিকে তাকালে কেমন যেন অন্যরকম লাগে, মনে হয় যেন নিজের বিয়ে করা বউ। আলীর ওর দিকে তাকালেই যেন ওর বুকের ভিতরে আবার শঙ্কা জাগে। সব মিলিয়ে আলী যেন ওকে পছন্দ করে ফেলেছে, সেটা আলী নিজেও বুঝতে পারে। মেয়েটি তার বাসায় এসেছে প্রায় 1 মাসের কাছাকাছি হয়েছে। এই 1 মাস মেয়েটির সঙ্গে এসে আছে, তবে এই 1 মাস এখন পর্যন্ত মেয়েটির দিকে সে কোন নজরে তাকায়নি। মেয়েটিও আলীর দিকে ওরকম ভাবে মানে কমপ্লেন করেনি কখনো যে সেরকম ভাবে তাকায়, কিন্তু আলীকে অপছন্দ হওয়ার মতো কেউ না। ওদিন রাত্রেবেলা ঘটল অন্যরকম এক বিপত্তি। সেটা হচ্ছে, আলী তখন ঘরের ভিতরে ছিল, তখন 7টা কি 8টা হবে। ওই রাত্রেবেলা আলী ঘরের ভিতরে ছিল এবং ফুল বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে দাঁড়িয়ে কোনো কিছু একটা করছে। ঠিক তখনই সেখানে আলীর পাশের বাসার এক মহিলা ঘরের ভিতরে আসতে চাইল, মানে গেট খুলে যখন ভিতরে ঢুকলো, আলী দেখলো কি যে ফুল বাইরে দাঁড়িয়ে আছে এবং মেয়েটির সম্মুখে পুরো সামনাসামনি আর কি। মেয়েটিকে কেউ দেখতে পাচ্ছিল না, এটা ভেবেই আলী অবাক হচ্ছিল। প্রথম মেয়েটি যখন ওইখানে দাঁড়িয়েছিল, মহিলাটি অদেখা করেই ঘরের ভিতরে ঢুকে গেল। আলী ভাবলো যে যাই হোক বাঁচা গিয়েছে, মেয়েটিকে আন্টি দেখেননি।
সে ফুলকে ইশারা দিয়ে বলল কিছু এখানে কোণে দাঁড়িয়ে থাকো, এখান থেকে এসো না। আন্টি তখন ঘরের ভিতরে আসলো, এসে বলল কি যে কী ব্যাপার বাবা, তুমি এখানে একা একা থাকছো, কোনো খোঁজখবরও দিচ্ছ না? আসলে তোমার খোঁজখবর নিতে আসলাম। কি অবস্থা তোমার? অনেকদিন তোমার সঙ্গে কোনো দেখা হয় না, কথা হয় না। আসলে কালকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তুমি কালকে চলে এসো। এই জন্যই তো তোমাকে দাওয়াত দিতে আসলাম। আমার ছেলের সুন্নতে খাতনার একটা অনুষ্ঠান আছে, তুমি কালকে দুপুরে এসে 4টা ডাল ভাত খেয়ে যেও, ঠিক আছে? আমি বললাম জি আচ্ছা। আসার সময় দেখলো যে টেবিলের ওপর বেশ কয়েকটা বাসনপত্র রাখা। মেয়েটি বাইরে তখনও দাঁড়িয়ে আছে। আন্টি আমার র্যাকের উপর মহিলা মানুষের কাপড় ঝোলানো দেখে অবাক হয়ে গেল। তিনি বললেন যে এখানে মহিলাদের কাপড় ঝোলানো কিসের জন্য? আর বাহিরেও দেখলাম মেয়ে মানুষের কাপড় নাড়া। এখানে কি কেউ এসেছে, তোমার বোন বা অন্য কেউ? তখন আলী বলল কি যে না, কেউ আসেনি, তবে এগুলো হচ্ছে আমার বোনের কাপড়, ওর জন্য কিনেছি। নতুন কাপড় দেখছেন না, নিয়ে যাব বাড়িতে। আর আসলে পরশুদিনকে বাড়িতে যাবো তো, এই জন্য। আন্টি তখন ওইখান থেকে চলে গেল। আলী বেশ খানিকটা ভয় পেল, কারণ হচ্ছে যদি খালি দেখে ফেলে যে কোনো মেয়েকে নিয়ে আলী এখানে থাকছে, তাহলে তারা উল্টাপাল্টা কথা বলবে। তবে ওই মেয়েটা তো এরকম কোনো কিছু না, বা আলীর সঙ্গে ওই মেয়েটার তেমন কোনো সম্পর্কও নেই, তাহলে তো খুবই বড় একটা কেলেঙ্কারি ঘটে যাবে। সঙ্গে সঙ্গেই আলী বাইরে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে মেয়েটিকে একদম থাপ্পড় মারতে যাবে বলে হাত তুললো, বলল যে তোমাকে বলেছি না তুমি কতবার এখানে বাইরে বের হবে না, আর এই জামা কাপড়গুলো বাইরে না আর কি দরকার, তুমি ভিতরে না নিতে পারো। আন্টি দেখে ফেলেছে, কি একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে যাবে বলো তো? যদি ঘটেছে তাহলে কি তুমি এখানে থাকতে পারবে বলো? তখন তোমাকে চলে যেতে হবে। আমি তোমার সাহায্য করার জন্য এখানে তোমাকে রেখেছি। তাছাড়া মেয়েটি তখন আবার কান্না করে দিল। সে এত নরম, আলী তার হাত ধরেছিল, যে জায়গাটাকে ধরেছিল সেই জায়গাটা একদম লাল রক্তবর্ণ হয়ে গিয়েছে। মেয়েটির শরীর প্রচণ্ড নরম। 2 দিন হাত ধরেছে, 2 দিন ধরেই আলী বুঝতে পেরেছে যে তার হাত অনেক নরম এবং খুবই অন্যরকম, মোলায়েম, একদম মোমের মতন। এই কারণে মূলত আলী তার হাত ধরতে চায় না বা তাকে বকাঝকা করতে চায় না, একটুতেই কান্না করে ফেলে এবং নরম স্বভাবের। মেয়েটি তখন বলল কি যে উনি আমাকে দেখতে পাননি। তাই আলী বলল কি যে দেখতে পাননি তো দেখে ফেলে তখন কি হতো? এখানে তুমি থাকতে পারতে বলো, তখন তো তোমাকে আশ্রয় দিতেই আমার একদম হিমশিম খেতে হতো। চলো ভেতরে চলো। তাই বলে মেয়েটিকে ভিতরে নিয়ে গেল। মেয়েটি তখন এক কোণে দাঁড়িয়ে আছে। আলীর ভীষণ মন খারাপ হলো। সে বলল কি যে আচ্ছা ঠিক আছে বাবা, ফুল তুমি কান্না করো না, ঠিক আছে? আমি সরি, যে কানে ধরেছি। মেয়েটি তখন আর চোখে আলীর দিকে তাকালো, বলল কি যে সত্যি সত্যি আপনি কানে ধরেছেন? আমাকে আর বকাঝকা করবেন না বলেন? মেয়েটি এই কথা বলতে আলী বলল আচ্ছা ঠিক আছে বাবা, বকাঝকা করবো না। কালকে একটা দাওয়াত আছে, তুমি আমার সঙ্গে যেতে তো পারবে না, তবে আমি তোমার জন্য আসার সময় খাবার নিয়ে আসবো, ঠিক আছে? মেয়েটি তখন বলল আমি আপনার সঙ্গে যাব। যদি আপনি আপনার সঙ্গে না নিয়ে যান, তাহলে আমি কিন্তু এখান থেকে চলে যাব এবং আর কখনো এখানে আসবো না। মেয়েটি বুঝতে পেরেছে যে আলী তার প্রতি দুর্বল, কারণ মেয়েটির জন্য নিয়মিত নানান ধরনের বাইরের খাবার নিয়ে আসে, কাপড় চোপড় নিয়ে আসে এবং নানান ধরনের মেকআপ সামগ্রী নিয়ে আসে। এবং আলী মেয়েটির উপর সত্যি সত্যি তার মন হারিয়েছে, সেটা আলী নিঃসন্দেহে বুঝতে পেরেছে। তবে তার দিকে আর চোখে তাকায়, সরাসরি তাকানোর সাহস পায় না মেয়েটির দিকে। পরের দিন আলী দেখল কি যে মেয়েটি সকাল সকাল উঠে গোসল করে খুব সুন্দর একটা জামা পরেছে, যেটা গত 1 সপ্তাহ আগেই তাকে কিনে দিয়েছে এবং খুব সুন্দর জামা। আলী আসার সময় ওর জন্য কোনো না কোনো কিছু নিয়ে আসে। এটাই ফুলের বেশ পছন্দ এবং খুব ভালো লাগে, কেন যেন ওর কাছে খুব অন্যরকম লাগে। তখন ফুল বলল আচ্ছা ঠিক আছে, তুমি এই জিনিসটি আমাকে দিয়েছ, আমি বেশ খুশি হয়েছি। এখন চলো তো, দ্রুত ওঠো। হঠাৎ করেই ফুল আলীকে তুমি করে বলে ফেললো, মানে খুব নিজের আপন মনে হলেও তখন তুমি করে বলা হয়। ফুল হয়তো এতদিনে আলীকে নিজের আপনই বলে মনে করে ফেলেছে। তখন ফুল বলল আল্লাহ ছি, আপনাকে তুমি করে বলে ফেললাম। আলী তখন বলল আচ্ছা সমস্যা নেই, এখন থেকে তুমি আমাকে তুমি করে বলতে পারো, আমি তো তোমাকে প্রথম দিন থেকেই তুমি করে বলছিলাম। তখন ফুল বলল আচ্ছা ঠিক আছে, তুমি এখন তাড়াতাড়ি প্রস্তুত হও তো, তোমার জন্য একটা পায়জামা এবং পাঞ্জাবি এনেছি। আলী দেখে সম্পূর্ণ অবাক, এত চমৎকার একটা পায়জামা এবং পাঞ্জাবি তাকে দিয়েছে। সে ফুলকে বলল তুমি টাকা কোথায় পেলে? ফুল বলল আমার কাছে কিছু টাকা ছিল জমানো, আপনি মাঝে মধ্যে আমাকে দিয়ে যেতেন না, সেই টাকাগুলোই। আলী বলল আবার আপনি? ফুল তখন জানালো যে আমি যে কোনো কিছুটাই বলতে পারি, মিক্স করে বলবো, আপনি দয়া করে কিছু মনে করবেন না, আমার যখন যেটা ভালো লাগে। আলী তখন বলল আচ্ছা ঠিক আছে, তবে এত টাকা খরচ করে তুমি এত দামি জিনিস আনতে গিয়েছো কিসের জন্য? এই কথা বলতেই তখন ফুল বলল আচ্ছা ঠিক আছে, আপনার জন্য একটা জিনিস আনবো, সেটা কি কম দামি আনবো নাকি? আমার কাছে এটা পছন্দ হয়েছে, এই জন্য এটা নিয়ে এসেছি, এবং এটা আমাদের ওখানকার খুব দামি জিনিস। এই কথা বলতেই ফুল আলী বলল কি তোমাদের ওখানকার মানে?
তখন ফুল বলল, আরে না, কোনো বিষয় না, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো তো, উঠো। তাই বলে সে টপিক চেঞ্জ করে ফেললো এবং সঙ্গে সঙ্গেই সে ওকে প্রস্তুত হওয়ার জন্য বলল আর কি। তখন আলী সেই জামা পরে বাইরে বেরিয়ে আসলো। ওকে এত চমৎকার লাগছিল, আর ফুলকে নিয়ে গেলে ও কি বলবে কিছুই বুঝতে পারছে না। ওর ছোট বোন বলবে, ওই মহিলার তো ছোট বোনকে দেখেননি। হ্যাঁ, তাহলে ছোট বোনের কথাই বলবে। আর আলী কি বোকা, গতকালকে তোর ছোট বোনের কথা বললেই পারতো। তারপর আলী ওই ফুলকে নিয়ে এখান থেকে চলে গেল পাশের বাসায়। ওইখান থেকেই দেখা যাচ্ছিল যে আশেপাশে বেশ বড় সড়ো করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে প্রথমে সে ভয়ে ছিল যদি আন্টি দেখে ফেলে, কিন্তু আন্টি আশেপাশে কোথাও ছিল না এবং সে সরাসরি গিয়ে খাবারের অনুষ্ঠানে ঢুকে গেল এবং ফুল এবং সে দুজনে মিলে খাবার খাচ্ছিল। বেশ খানিকক্ষণ পর খাবার খাওয়া শেষে সে উঠে বাইরে বেরিয়ে আসতে যাবে, ঠিক তখনই আন্টির সঙ্গে দেখা। আন্টি তখন বলল কি যে, আরে কি ব্যাপার আলী, তুমি তুমি কখন এসেছো, খাওয়া দাওয়া করেছো? আলী বলল কি যে, জি খাওয়া দাওয়া করেছি, বেশ ভালো ছিল খাওয়া দাওয়া। আপনার ছেলেকে দেখলাম, ছেলে তো বেশ বড় হয়েছে মাশাল্লাহ, আগে আগে মুসলমানি দিলে পারতেন। আর তখন আন্টি বলল কি যে, হ্যাঁ তা পারতাম। আন্টি ফুলের দিকে বারবার তাকাচ্ছে, ফুলও আন্টির দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু আন্টি যদি কোনো কিছু জিজ্ঞেস করে ফেলে তখন তো আর বলার কোনো উপায় থাকবে না, হয়তো বলতে হবে যে এটা আমার ছোট বোন। কিন্তু আন্টি বারবার ওদিকে তাকাচ্ছে, কিন্তু ফুলকে নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করছে না। ফুল আমার পাশেই শক্ত হয়ে দাঁড়িয়ে আছে এবং আমার দিকেই কেন যেন বারবার তাকাচ্ছে ফুল। আন্টি খানিকক্ষণ বাদে আমার সঙ্গে কথা বলে আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে যাও। হ্যাঁ, তাই বলেই সে ফুলের পাশ ঘেঁষে চলে গেল, কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করলো না। আমার কাছে বেশ অবাক লাগলো বিষয়টা। আমি তখন বললাম, কি ব্যাপার, আন্টি কোনো কিছু জিজ্ঞেস করলো না তোমাকে দেখে? আমার সঙ্গেই তো তুমি দাঁড়িয়েছিলে। ফুল তখন বলল, উনি তোমাকে দেখতেই পাননি, তা কি জিজ্ঞেস করবে? ফুল তখন এই কথা বলতে আলী বলল, হ্যাঁ তা হতে পারে, হয়তো তোমাকে দেখেইনি, এই জন্য কিছু বলেনি। ফুল ওই কথাটা অন্য অর্থে বলেছে, কিন্তু আলী সেটা বুঝতে পারেনি। তখন ফুল এবং আলী বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে তারা আলী বলল কি যে, আগামীকালকে সকালে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, ঠিক আছে? প্রায় মাসখানিকের উপরে হয়েছে বাড়িতে যাওয়া হয় না। ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। আমি যখন বের হচ্ছিলাম তখন যেন বাইরে কাউকে দেখা না যায়, সেজন্য বাইরে একবার নজর বুলিয়ে আসলাম। বাইরে আসার পরেই ঠিক তখন পাশের বাসার সেই আন্টির সঙ্গে দেখা হয়ে গেল। তখন ফুল আমার সঙ্গেই ছিল। আমি কি করব কিছু ভেবে না পেয়ে আন্টিকে অ্যাভয়েড করে চলে যেতে চাচ্ছিলাম। তখনই সে আমাকে ডেকে বলল কি যে, কি ব্যাপার আলী, তুমি কোথায় যাচ্ছ? তাই আমি বললাম, আন্টি এই তো একটু বাড়িতে যাচ্ছি, অনেকদিন যাওয়া হয় না তো। আন্টি আমার দিকে তাকালো, কিন্তু ফুলকে দেখেও কিছু বলল না। আমি কিছু বুঝতে পারছি না, আন্টি কোনো কিছু জিজ্ঞেস করছে না কিসের জন্য। তাহলে কি সে ফুলকে দেখেও না দেখার ভান করছে নাকি এরকম কোনো কিছু? ফুল আন্টির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং আন্টি বলল, আচ্ছা ঠিক আছে যাও। তারপর আমার বা সাইডে তাকানোর পর ওই সময় আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। যদি আন্টি কিছু জিজ্ঞেস করে তাহলে তো কিছু বলতে পারবো না। ফুলকে আমি শাড়ি কিনে দিয়েছিলাম, সেই শাড়ি সে পরেছে। এর আগে নাকি ও জীবনে কোনোদিন শাড়ি পরেনি। প্রথম যেদিন ওর সঙ্গে দেখা হয়েছিল সেদিন ও একটা লেহেঙ্গা জাতীয় বড় সাদা রঙের জামা পরে এসেছিল। সেই জামাটা ছিল গোল আকৃতির এবং বেশ অদ্ভুত ক্যাটাগরি জামা। তারপর বেশ কয়েকটা জামা আমি ওকে কিনে দিয়েছি আমার নিজের টাকা দিয়ে। ফুল খুবই নরম স্বভাবের একটি মেয়ে, আমি যাই বলি তাই শোনে। এই জন্যই আমি ওকে বেশ পছন্দ করি, কিন্তু ওকে এই কথা কখনো বলার সাহস আমার হবে না, কারণ ওকে আমি এখানে আশ্রয় দিয়েছিলাম। এখন যদি ওকে এই কথা বলি তাহলে নির্ঘাত ও কোনো কিছু মনে করবে। আমি নিজেও এই বিষয়গুলো সম্পর্কে বেশ সতর্ক থাকতাম। যাই হোক, আন্টির কাছ থেকে ছাড়া পেয়ে আমি এবং ফুল বাস কাউন্টারের কাছাকাছি চলে আসলাম। সেই সময় আসার পর আমি ফুলকে বললাম কি যে, তুমি বাসের ভিতরে গিয়ে বসো, আমি আসছি। টিকিট কাউন্টার থেকে দুটো টিকিট কাটলাম এবং ভিতরে গিয়ে দুজনে বসলাম। অদ্ভুত বিষয় হচ্ছে, মানুষজন আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। কেন এরকমভাবে তাকাচ্ছিল আমি বলতে পারবো না, সবাই কেমন যেন অদ্ভুতভাবে তাকাচ্ছে। তখন ফুল আমাকে বলল, দাঁড়ানোর কথা বলার পরে খানিকক্ষণ বাদে সকলে আমার দিকে আবার এমনভাবে তাকালো যেন সকলে দেখে অবাক হয়েছে। ওকে বাসের পাশের সিটটা দিয়েছিলাম, যার কারণে ভেতরে ওকে দেখে সকলে অবাক হচ্ছিল এবং ওর দিকে তাকালো। ইভেন কন্ট্রাক্টর যে ছিল সেও এসে বারবার আমাকে জিজ্ঞেস করছিল উনি কে। তো আমি বলছিলাম যে আমার বান্ধবী। তাই বলে যে বাস চলা শুরু করলো। অনেকক্ষণ পরে আমরা আমাদের গ্রামের বাজারে নামলাম। সবথেকে বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে, এই বাজারে যদি কেউ ফুলের সঙ্গে আমাকে দেখে তাহলে একটা অন্যরকম কেলেঙ্কারি হবে। আমি ওকে বললাম কি যে, তুমি আলাদাভাবে নামো, ঠিক আছে?
যদি বাজারে তোমাকে কেউ দেখে তাহলে নানান কথা বানাবে এবং নানানভাবে উদ্ভট কথা বলবে। এখানে সকলেই আমাকে চিনে। ফুল তখন বলল, সমস্যা নেই, তুমি চলো, আমাকে কেউ দেখবে না। তাই বলেই আমি আগে নামলাম এবং ও আমার পেছন পেছন নামলো এবং আমার পেছন পেছন আসছিল। ওকে আমি বারবার বলছিলাম যে আমার থেকে দূরত্ব বজায় রাখো। ও তারপর আমার পেছন পেছন আসছিল। বাজারে অনেকের সাথে আমার দেখা হয়েছে, কিন্তু কেউই আমার সাথে থাকা মেয়েটির সম্পর্কে জিজ্ঞেস করলো না, এমনকি ওর দিকে তাকালোই না। আমি অবাক হয়ে গেলাম এবং ভ্যানে আসার সময় ওকে ওই কথাগুলোই বলছিলাম যে কেউ তোমার দিকে তাকাচ্ছিল না কিসের জন্য, আন্টি, তারপরে সকলে মিলে সবকিছু কেমন যেন অন্যরকম লাগছে। তখন ফুল বলল, হয়তো চিনতে পারেনি এই জন্য। ভ্যানওয়ালা যে ছিল সেও আমাদের পরিচিত ছিল। সে জিজ্ঞেস করলো, ভাইজান, মেয়েটা কে? আমি ওকে বললাম, আমাদের এক আত্মীয়, আমাদের বাড়িতে বেড়ানোর জন্য এসেছে। তুই তো কথা বলছিস কিসের জন্য? তুই ভ্যান চালা ঠিক মতো। বেশ খানিক্ষণ পর আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম। বাড়িতে নামার পর আমার ছোট বোন আমার সাথে একটি মেয়েকে দেখে প্রথমে অবাক হলো। তারপর বলল কি যে, ভাইয়া, এই মেয়েটি কে? তখন ভাইয়া বলল কি যে, মানে আমি বললাম যে ও হচ্ছে ফুল, ও আমার খুব ভালো একজন বন্ধু, আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। তারপর আলীর বোন বলল কি যে, আমি আরো ভাবলাম ভাবি কি না। আলী তখন বলল কি যে, ধুর, তুই ভিতরে যা, শুনে ফেলবে। তাই বলে ওকে ভিতরে নিয়ে গেল। খানিক্ষণ বাদে আম্মা এবং আব্বা মাঠ থেকে আসলো। আসার পরে তারা আমাকে দেখে অবাক হলো এবং সব থেকে বেশি অবাক হলো আমার সঙ্গে একটি মেয়েকে দেখে। আমার আম্মা আব্বাও ভেবেছে যে নিশ্চয়ই এটা আমার বউ এবং তাদেরকে না জানিয়ে বিয়ে করেছি। আম্মা এসেই উল্টাপাল্টা কথা বলা শুরু করলো, কিরে, এই মেয়েটিকে এবং কাজ কি তুই একা একা সেরে এসেছিস নাকি? আমাদেরকে কি? কথা বলতেই আলী আমাকে থামিয়ে দিয়ে বলল কি যে, আম্মা, তুমি কি কোনো কথা কি শুনতে চাও না? ও হচ্ছে আমার ফ্রেন্ড, খুবই ভালো বন্ধু। ও একটা বিপদে পড়েছে আর এই জন্য আমাদের গ্রাম ঘুরে দেখতে আসতে চাচ্ছে, এই জন্য ওকে নিয়ে এসেছি। তোমরা কি যে বলো না, ওর নাম হচ্ছে ফুল। তখন আম্মা বলল কি যে, ফুল? ফুল আবার কেমন নাম? আলী তখন জানালো যে ওর নাম ফুল। ফুল কেমন নাম আবার কি? তখন আম্মা মেয়েটির কাছে গেল। মেয়েটি ছিল অসম্ভব রকমের সুন্দরী তাদের চোখে। সে মার্শাল্লাহ বলে তার মুখে হাত দিল এবং বলল কি যে, কি সুন্দর মেয়ে, তোমার কি হয়েছে মা? তো তখন ফুল বলল কি যে আসলে আমি একটা বিপদে পড়েছি আর এই জন্যই ওর সঙ্গে ভাবলাম যে ওদের গ্রাম থেকে ঘুরে আসি, আমার কলেজ ফ্রেন্ড। এই কথা আলী বলল। এই কথা বলতেই আলীর ছোট বোন বলল কি যে, আম্মা, সব কথাকে এখানে দাঁড়িয়ে বলবো কিনা? আপুর এসেছে, আপুকে একটু চা নাস্তার ব্যবস্থা করো, আর আপুর কোন ঘরে থাকবে সেই যে ঘরে থাকার ব্যবস্থা করে দাও। এখানে এসেছে, আমাদের বাড়িতে তো ভাইয়া এর আগে কখনো কিছু নিয়ে আসে না। আলী তার নিজের কক্ষে গেল, মানে যেখানে সে থাকতো। বেশ খানিক্ষণ পর ফুল সেখানে আসলো। আসার পরে ফুল বলল কি যে, আপনার মা বোধহয় প্রথম অন্য কিছু ভেবেছিলেন, আপনার বোনও, তাই না? তখন আলী বলল কি যে, আরে ধুরো, এসব ওদের কথা বাদ দাও, ওরা এরকমই, আর গ্রামের মানুষজন এরকমই। সারাদিন তারা এরকমভাবেই কাটালো, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া, তামাশা করে। বিকেলবেলা যখন ফুল এবং তার ছোট বোন, মানে হচ্ছে গিয়ে আলীর ছোট বোন এবং তার মা বসেছিল উঠানে, তখন আশেপাশে সব চাচিরা ওই মেয়েটিকে দেখতে আসলো। গ্রামে একটা জিনিস যদি একবার জানাশোনা হয় তাহলে সেটি একদম বাতাসের মতো ছড়িয়ে যায়। ঠিক তেমনটাই হলো ফুলের সঙ্গে। ফুলকে সকলে দেখতে আসলো। ওইসব মহিলারা নাকি এরকম সুন্দরী মেয়ে এর আগে কখনো দেখেনি, মানে খুবই সুন্দরী, শহর থেকে এসেছে এটা ভেবেই দেখতে এসেছে। তবে তারা দুদিন যেতে না যেতেই এক ধরনের কানাঘুষা করতে শুরু করলো। কানাঘুষাটা এরকম ছিল যে যুবতী একটা মেয়েকে ছেলের সঙ্গে করে নিয়ে এসেছে, বিষয়টা কি ভালো কাজ করেছে, এটা সকলে তখন বলতে লাগলো। এটা শুনে প্রথম প্রথম আলীর মায়ের বেশ রাগ হয়েছিল, কিন্তু পরবর্তীতে সে নিজেই চিন্তা করলো যে এরকম একটা সুন্দরী মেয়ে যদি তার বেটার বউ হয় তাহলে বিষয়টা মন্দ হয় না। মেয়েটি বেশ গুণবতী, আলীর মায়ের সঙ্গে বেশ কাজে সাহায্য করেছে এবং অনেক কিছু জানে। সেহেতু এই মেয়েটিকে যদি তার ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যায় তাহলে বিষয়টা বেশ ভালো হবে এবং সকলে যারা এখন চুনকালি দিচ্ছে তাদের মুখেও একটু গোবর ছুঁড়ে মারা যাবে। সব মিলিয়ে আলীর মা এই জিনিসটাই চিন্তা করলো। তারা বাড়িতে এসেছে প্রায় 2-3 দিন সময় কেটে গিয়েছে। এই 2-3 দিনের মধ্যে যখন আশেপাশে সকলে জেনেছে, বুঝেছে এবং নানান ধরনের কথা বানিয়েছে, এগুলো আলীর কানেও গিয়েছে। আলীকে তখন তার এক ভাই বলছিল যে মেয়েটা কিন্তু খুব সুন্দরী, তোমার প্রেমিকা, তাই না? আমি নির্ঘাত জানি যে এটা তোমার প্রেমিকা। না হলে কোনো মেয়েকে, এরকম যুবতী মেয়েকে কেউ শহর থেকে গ্রামে নিয়ে আসে? শহরে গিয়ে তো একদম পাল্টে গিয়েছো আর প্রেমিকাকে সাথে করে নিয়ে এসেছো, বিয়ে করে ফেললে তো পারো। তখন আলী বলল কি যে উল্টাপাল্টা কথা বললে দাঁতের সবগুলো মারিয়ে দাঁত একদম ফেলে দিব।
ফাইজলামাকে কথাবার্তা বলিস? আমি তো বললাম যে ও আমাদের আত্মীয় এবং আমাদের কাজিন হয়, এই জন্য ওকে নিয়ে এসেছি। তো সকলে তার এই বিষয়গুলো বিশ্বাস করবে না। মেয়েটাকেও সকলে উল্টাপাল্টা কথা বলতে লাগলো যে কেমন মেয়ে, শহর থেকে চলে এসেছে এখানে ঘুরতে একটা জোয়ান ছেলের সাথে। তো এগুলো শুনেও তখন ফুলের মন খারাপ ছিল। ওইদিন রাত্রে আলী ফুলের ঘরে গেল, যাওয়ার পরে বলছিল যে তুমি এসব বিষয় নিয়ে মন খারাপ করো না, আর ওর কাজই এরকম, গ্রামের মানুষজনই এরকম, বুঝছো? এই জন্যই বলেছিলাম যে তোমার গ্রামে যাওয়ার দরকার নেই, কিন্তু তুমি তো আসার জন্য জোর করছিলে। তারপর ফুল বলল কি যে আচ্ছা ঠিক আছে, আমি এসেছি, ভুল করেছি, এতে করে তো আপনাদের মান সম্মান নষ্ট হলো, কি যে হবে কিছু বুঝতে পারছি না, চলুন আমরা কালকে শহরে ফিরে যাই। এই কথা বলতেই আলী বলল, শহরে ফিরে যাব কিভাবে বলো? শহরে গিয়ে আমার আসলে থাকা খাওয়ার যে বিষয়টা, ভাড়াটা তো দিতে পারিনি, যা ছিল নিয়ে চলে এসেছি, আর চাকরি না হলে আমি তো শহরে ফিরতে পারছি না। সব মিলিয়ে দেখি একটা চাকরির ব্যবস্থা করা যায় কিনা। এই কথা বলে আলী বলল কি যে আগামীকালকে এই শহরে যাব একটু চাকরির খোঁজ করতে, মানে আমাদের এই গঞ্জে এখানে এক ভাই আছে, উনি নাকি একটা চাকরির ব্যবস্থা আমাকে করে দিতে পারবে, তারপর আমরা আবার চলে যাব সেখানে, ঠিক আছে? আমি ফুলকে এমনি তেমন কিছু বলতাম না, কারণ হচ্ছে সে অসহায় এবং খুবই মায়াবতী, তার চেহারার দিকে তাকালে একটা অন্যরকম মায়া মায়া ভাব হয়। এরকম করে আরও 3-4 দিন সময় কাটলো, কারণ আমরা তো শহরে যাচ্ছিলাম না এই কারণেই, কারণ হচ্ছে গিয়ে শহরে গেলে তো খরচ আছে, এই খরচগুলো বহন করার মতো টাকা পয়সা আমার নিজের কাছে ছিল না। বাড়িতে থাকলে তো বাড়ির ফসল জমি জমা এইসব দেখে বা এইসবের খাবার খেয়ে আমাদের মাস চলে যাবে, কোনো সমস্যা না। তো সব মিলিয়ে এরকমভাবেই প্রায় সপ্তাহখানিক কেটে গেল। হঠাৎ করেই কয়েকজন মুরব্বী আমাদের বাড়িতে আসলো। বাড়িতে এসে আমার আব্বার সঙ্গে কথা বলে গেলেন। গ্রামের মানুষজন যে খুব খারাপ হয় সেটা তাদের কথাবার্তা শুনেই বোঝা গেল। তারা বলল যে আপনার ছেলে যে শহর থেকে এরকম একটা মেয়েকে নিয়ে এসেছে, বিয়ে শাদী কিছু করে নাই, বান্ধবী বলে নিয়ে এসেছে, এটা কি গ্রামের মধ্যে ঠিক হচ্ছে? তাই বলেন আপনি? তো এই কথা বলতেই তখন আলীর আব্বা বেশ খারাপ ব্যবহার করেছে তাদের সঙ্গে, বলেছে কি যে ও হচ্ছে কি আমাদের আত্মীয় হয়, শহর থেকে এসেছে, আর আপনারা ওকে নিয়ে নানান ধরনের কথা বানাচ্ছেন। তখন সেখানকার মাতবর বলে কি যে হ্যাঁ আত্মীয় নাকি সেটা বুঝি, আপনার ছেলে প্রেমিকা নিয়ে এসেছে সাথে করে, সেটা বলতে কি লজ্জা লাগছে নাকি? এটা বলে তারা সেখান থেকে চলে গেল। মানে হচ্ছে আমার আব্বা নিজেই বের করে দিয়েছেন। বাড়িতে আসার পর এসব শুনে আমার নিজেরও মেজাজ খারাপ হলো প্রচুর পরিমাণে। তারপর আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, আমরা কালকে সকালবেলা চলে যাব এবং ফুলকে সাথে করে চলে যাব। তখন ফুল আলীর মা বলতে লাগলো যে চলে গেলেই কি আমাদের মান সম্মান ঠিক হয়ে যাবে? তুই যে কাজ করেছিস সেটা কি ঠিক করেছিস? আমার মতে তো ওই মেয়েকে তুই বিয়ে কর, তুই বিয়ে করে ফেললেই ভালো হয়, ওকে তো আমার এমনিতেও পছন্দ হয়। এই কথা শুনতেই ফুল তার নিজের ঘরের ভিতরে চলে গেল। আলী তখন বলল, মা তুমিও উল্টাপাল্টা কথা বলতে ছাড়ো না, কি সব বলছো ওর সামনে? আর ওর ও কি বিয়ে করবে না না করবে ওর একটা আলাদা মত আছে না? তুমি উল্টাপাল্টা ওর সামনে কথা বলো, আর ওকে বিয়ে করবে না না করবে সেটা কি তোমার কাছ থেকে শুনতে হবে নাকি? আমি কালকে এখান থেকে চলে যাব। তখন আলীর মা আবার বলল যে তুই চলে গেলে কি আমাদের মান সম্মান ঠিক থাকবে? মানুষজন কথা বলা থেকে বাদ দিবে, ছাড়বে কোনো কিছু? আমাদেরকে তো নিয়মিত কথা শোনাবে, তুই তো এখানে থাকিস না, কথা শুনতে হয় না? তো ছোট বোনকে বিয়ে দিতে হবে না? তখন কি কোনো পাত্রপক্ষ এসে সব ভালো খবর শুনে কি তারা এখান থেকে ভালো কোনো কিছু নিয়ে যাবে? নির্ঘাত খারাপ কথা বলবে এবং পেঁচাবে। সব মিলিয়ে বাড়ির মধ্যে একটা অন্যরকম পরিবেশ ঘটে গেল। আলীর মন ভীষণ খারাপ ছিল, কারণ হচ্ছে সব মিলিয়ে সে এমনিতে ফুলকে পছন্দ করত, কিন্তু এরকমভাবে ফুলকে জোর জবরদস্তি করিয়ে তাকে বিয়ে করাটা খুবই অন্যায় বিষয়, এবং সেটা সে কখনোই করতে চায় না, কারণ ফুলের অনুমতি না নিয়ে অবশ্যই তাকে বিয়ে করা, আর ফুলের পরিচয় সে জানে না। সব মিলিয়ে যদি কোনোদিন ওর বাবা মা ওকে নিতে আসে, আজ পর্যন্ত কোনোদিন সে ফুলের কাছে জিজ্ঞেস করেনি যে তোমার বাড়ি কোথায়, তোমার বাবা মা কোথায়। ওকে কয়েকবার জিজ্ঞেস করলে সে শুধুমাত্র আকাশের দিকে দেখায়, বলে ওই দিকে। তো ওই দিকে কোন জায়গা সেটা বলে না। সব মিলিয়ে ও এখানে আছে, ও তো ভালো একটা মেয়ে, ও তো আর কারো কোনো ক্ষতি করছে না। তো আলী চিন্তা করলো যে ওকে বিয়ে করলে ওর কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে ফুলের। যদি ফুল রাজি না থাকে, যদি আমাকে বিয়ে করতে আপত্তি জানায়। সব মিলিয়ে আলীর একটা অন্যরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছিল। আলীদের বাড়ির পেছনে একটা বিরাট আম গাছ আছে, আম গাছের নিচে একটা মাচালি পাতা আছে। সেই মাচালির ওইখানে আলী প্রায় দিনই বসে থাকে, এবং ওইখানে যে বাতাস আসে। আলীদের বাড়িতে বিদ্যুৎ নেই, হারিকেন জ্বালিয়ে তাদের ঘরের সমস্ত কিছু কার্যক্রম চলে, আর আলী এই জন্যই ওইখানে গিয়ে বসে থাকে বাতাসের মধ্যে। ফাঁকা বাড়ি হওয়ার কারণে সবসময় বাতাস ভরপুর থাকে, আর ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই বলে এই বাড়িতে এরকম কোনো আলোর ব্যবস্থা নেই। বেশ খানিকক্ষণ পর ফুল যখন দেখলো আলী তার নিজের ঘরে আসছে না, তখন সে পিছন দিকে গিয়ে দেখলো কি যে আলী সেই মাচালির উপর বসে আছে।
দিনের বেলা এমনিতে ও ওইখানে গিয়ে বসে থাকে, আলীর সঙ্গে গল্প করে। তো ওইগুলোও অনেকে দেখেছে গ্রামের লোকজন। সব মিলে এইসব নিয়ে কানাঘুষা ছড়িয়েছে। তারপর আলী কাছাকাছি এসে বলল কি যে তুমি এখানে বসে আছো। আলী তখন বলল কি যে, আরে ফুল, তুমি আমার মায়ের কথা কিছু মনে করো না, আসলে ওনারা পাগল, বুঝছো, আমরা কালকে এখান থেকে চলে যাব। তো তখন ফুল বলল কি যে, আসলে কি করবো বুঝতে পারছি না, এখানে এসে বোধহয় আপনাকে বিপদেই ফেলে দিলাম, সব মিলিয়ে আমার জন্য এসব হয়েছে। আলী তখন বলল কি যে, আরে না না, তোমার জন্য সব হবে কিসের জন্য, তুমি তো কোনো কিছু করনি। সঙ্গে সঙ্গেই ও কান্না করে দিল এবং কান্না করে এক প্রকার ওর কাছে এসে বলল কি যে, আলীর কাছে এসে বলল যে, আলী শোনো, আমি আবার বাড়িতে ফিরে যাব যেখান থেকে আমি এসেছিলাম, এবং ওইখানে গেলেই বোধহয় সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এবং সব ভালো হবে। আমি এখানে থাকতে চাই না, আমি ওইখানে আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। ওইখানে আমাকে তারা মারুক কাটুক যা কিছু করুক, আমি সেখানেই থাকবো, আর তোমাকে বিরক্ত করব না। আমি জানি তোমার জীবনে এসে তোমার জীবনটাকে একদম ওলটপালট করে ফেলেছি। ঠিক তখনই আলীর মুখ ফুসকে বেরিয়ে গেল, আমি তোমাকে যেতে দিব না, তোমাকে সারা জীবন আমার কাছে বেঁধে রাখবো, তুমি কি থাকবে আমার কাছে? একথা বলতেই ফুল তখন আলীর দিকে তাকালো। ফুল নিজেও হয়তো আলীকে বেশ পছন্দ করে, এই জন্য হয়তো তাকে মুখ ফুটে কখনো কিছু বলতে পারেনি, কারণ তার কাছে আশ্রয় নিয়েছে। আর এখন যে সিচুয়েশন সৃষ্টি হয়েছে, তাতে করে আলী নিজেও ওকে বিয়ের কথা বলতে পারছে না, আর ফুলও তার মনের কথা হয়তো আলীকে জানাতে পারছে না। ঠিক তখন আলী বলল কি যে, আমি সবসময় তোমাকে আমার সাথে রাখতে চাই, আমাকে তুমি বিয়ে করবে ফুল? একথা বলতেই ফুল তার চোখের পানি মুছে আলীর দিকে তাকালো, বলল কি যে, এই কথাটা তোমার বলতে এত সময় লাগলো? আমি তোমাকে সত্যি খুব পছন্দ করি আর তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু সেই কথাটা আমি নিজের মুখে কখনো তোমাকে বলতে পারতাম না। কিন্তু আজকে তোমার কাছ থেকে এই কথাটা শুনে সত্যিই আমি ভীষণ লজ্জা পেয়েছি, এবং আমি তোমার সঙ্গেই থাকতে চাই, কারণ আমি জানি তোমার মতো পুরুষ হয়তো আমি কখনো পাবো না, এবং আমি তোমার জীবনে এসেছি শুধুমাত্র তোমার জীবনটাকে রাঙিয়ে দিতে। আমি জানি যে তুমি আমাকে বেশ খুশি এবং আমার সঙ্গে খুব ভালো আছো, কিন্তু এই সম্পর্কটা এরকম না হয় যদি আমরা একসঙ্গে স্বামী স্ত্রীর মতো থাকতে পারতাম। সেটা আমি কিছুদিন পরে যখন তোমার সঙ্গে মিশতে শুরু করি, তখন থেকেই বুঝতে পারি যে তুমি একজন ভালো এবং আল্লাহওয়ালা মানুষ। এই জন্যই তোমার সাথে আমার থাকার এত ইচ্ছে, এবং তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম সেই শুরু থেকেই। তারপর থেকে তো তোমার সঙ্গে আছি, আর তোমাকে বিয়ে না করে আমি কোথায় যাব বলো? আলী তখন ভীষণ খুশি হয়ে গেল এবং বলল কি যে, সত্যি তুমি আমাকে বিয়ে করবে? তাই বলতেই আলী তখন ফুলকে তার কাছে নিয়ে জড়িয়ে ধরল। প্রথম দুজনেই লজ্জা পেল এবং লজ্জা পেয়ে একে অন্যকে ছেড়ে দিল। তারপর ওরা দুজন খুশি মনে ঘরে গেল, আলীর রুমে আর ফুলের রুমে। তখন রাত্রেবেলা আলী তার মাকে ডেকে বলল কি যে, শোনো, এই গ্রামের সকলের মুখে আমি যদি গোবর না ছুঁড়েছি, তোমরা সকলকে বলো যে আগামীকালকেই আমি ওকে বিয়ে করছি এবং ধুমধাম করে বিয়ে করবো সকলের সামনেই। তখন সকলে একদম ছানা বড়া হয়ে যাবে তাদের চোখ। তাই বলে এই সকলকে দাওয়াত দেওয়া হলো আগামীকালকে, এবং কাজী ডেকে ওদিনকে ছোটোখাটো একটা মোটামুটি বড় কায়দার অনুষ্ঠান করে বিয়ে করলাম ফুলকে। বিয়ে করার পরে সকলে বেশ আনন্দিত এবং খুশি ছিল, এবং সকলের মুখ যেন তালাবন্ধ হয়ে গেল, কেউ কোনো কথাই বলছিল না। সব মিলিয়ে সকলে যেন একদম চুপ হয়ে গেল। সব থেকে বেশি খুশি ছিলাম আমি এবং ফুল, কারণ এতদিনের ইচ্ছে হয়তো আমার পূরণ হলো। আমি ফুলকে বেশ পছন্দ করতাম এবং ভালোবাসতাম, হয়তো ভালোবেসে ফেলেছিলামও, কিন্তু সেটা হয়তো মুখ ফুটে ওকে বলতে পারতাম না। তো সব মিলিয়ে ওর সঙ্গে ওই দিন আমার বিবাহ কাজ সম্পন্ন হলো, এবং ওর সঙ্গে আমি ওই রাতে একত্রে ঘুমালাম আর কি। তো প্রথমবারের মতো আমরা কিন্তু এতদিন উপরে নিচে করে ঘুমিয়েছি। তো ফুল এবং আমি একত্রে ছিলাম এবং একসঙ্গে ঘুমিয়েছি। পরের দিন সকালবেলা উঠে সকলে আমাদেরকে অভিনন্দন জানালো এবং বাড়িতে আমাদের সকলকে দেখতে আসলো, মানে সকলে দেখতে আসলো। প্রথম হচ্ছে গিয়ে ফুল বেশ সুন্দরী ছিল, তারপর অনেকের নজর ছিল, মানে আমি এই বিষয়টা বুঝতে পারতাম। গ্রামে অনেকেই তারপর নজর দিয়ে রাখতো যে তাকে বিয়ে করবে বা তাকে পটানোর চেষ্টা করতো। জানতো যে আমার বান্ধবী শহর থেকে এসেছে, তো ওরা যারা দেখতে এসেছিল ওদের মুখে চুনকালি পড়ে গেল। তো ফুল আমার সঙ্গে থেকে বেশ খুশি ছিল এবং বলতে শুরু করলো যে আমি তোমার সঙ্গে অনেক ভালো আছি, এবং গত রাতে আমাদের বেশ ভালো একটা সময় কেটেছে, যা কিনা আমি বলে বোঝাতে পারবো না। তো সব মিলিয়ে আমরা বাড়িতে আরও 3-4 দিন থাকলাম, এবং আমাদের বাড়িতে একটা অন্যরকম আমেজ এবং খুশির মুহূর্ত ছিল। বিশেষ করে আমার মা বেশি খুশি ছিল, এবং আমার মা বলল কি যে, তোদের ঢাকায় আর যেতে হবে না, এক কাজ কর, তোরা এখানেই থাক এবং এখানে থেকেই আমাদের সঙ্গে এখানে বাড়িতে যেরকমভাবে থাকছিস সেরকমভাবে থাক।
তো আমি তখন ফুলকে বললাম, ফুল তখন বলল কি যে, তুমি কাজ করবে না? তোমার তো এটা কাজের দরকার, কাজটা কি গোছাতে পেরেছো? তো আলী বলল কি যে, জি, কাজটা গুছিয়েছি। তখন আলী তার মাকে বলল কি যে মা, আমাকে তো ঢাকায় যেতে হবে, আমার তো চাকরি হয়েছে, আবার আমি তো চাকরি হারিয়েছিলাম, তোমাদেরকে বলিনি। তো সব মিলিয়ে আমি আপাতত ফুলকে নিয়ে যাচ্ছি সাথে করে, এরপরে না হয় পরে আবার আসা হবে। আর ছোটো বোনের বিয়েও তো দিতে হবে। সব মিলিয়ে আমি আসলে বেশ টেনশনের মধ্যে আছি। টাকা পয়সা কিছু না গোছালে তো আমি আর ওকে বিয়ে দিতে পারবো না। তো সব মিলিয়ে আমাকে হচ্ছে গিয়ে আবার ফিরে আসতে হবে, সেটা আসবো। আমরা 2-3 দিন থেকে আবার চলে যাব, ঠিক আছে? তো এরকম করে 2-3 দিন হচ্ছে কি আমরা বাড়িতে ছিলাম। এর মাঝখানে আমার ছোট বোন আমার কাছে এসে বলল কি যে, ভাইয়া, ভাবিকে দেখি রাত্রে উঠে ওই বাগানের দিকে যায়, মানে আমাদের আম গাছের যে বাগানটা আছে, 2 দিন আমি দেখেছি রাত্রে উঠে আম গাছের বাগানের ওই দিকে যায়। তো আমি প্রথম 2 দিন তেমন আমলে নেইনি। আমি ওকে বললাম কি যে, হয়তো ওইদিকে বাতাস খেতে যায়, গরম টরম লাগে ওর, হয়তো এই জন্য যায়। তো এইসব বিষয়ে ভাবার কোনো দরকার নেই। তো ও একদম স্পষ্টভাবে দেখেছে যে ভাবির শরীর নাকি এক অন্যরকম আলোতে জ্বলজ্বল করছিল এবং সে নাকি বাগানের ভিতর ঢুকেছে, এরকম কোনো কিছু দেখেছে। তো আমি তখন বললাম যে, তুই হয়তো উল্টাপাল্টা কোনো কিছু দেখেছিস। যাই হোক, 2-3 দিন বাড়িতে থাকার পর আমরা পরে হচ্ছে গিয়ে ওকে সমেত শহরে ফিরে আসলাম। তো এখন আমার কোনো ভয় ছিল না। তো আমি তখন হচ্ছে গিয়ে বাড়িতে, মানে আমার যে রুম ছিল সেই রুমের ভিতরে ফেরার পর আমার যে বাড়িওয়ালা আন্টি ছিল, মানে পাশের বাসায় যে আন্টি ছিল, সেই আন্টি এসে আমাকে বলল কি যে কি রে আলী, মেয়েটাকে বিয়ে করে আনছিস নাকি? তো আমি তখন অবাক হয়ে গেলাম। আমি ওকে বললাম কি যে, আপনি কি বলছেন আন্টি, আপনি এতদিন ওকে দেখেননি? আন্টি তখন বলল, কই না তো, ওকে তো এর আগে কখনো দেখিনি। ও কি এখানে এর আগে এসেছিল নাকি, তোদের পরিচিত নাকি? তা বললাম কি যে, হ্যাঁ, আমাদের গ্রামেরই একটা মেয়ে, ওকে আমি বিয়ে করে নিয়ে এসেছি। তো ফুল তখন আন্টিকে সালাম করলো পাচ্ছি। তো আন্টি তখন বললো, বেঁচে থাকো মা, এবং ওর হাতে 500 টাকা দিল। এমনিতে আন্টি তাদের মন মানসিকতা বেশ ভালো, তবে একটা জিনিস আমার কাছে আমার খুব খটকা লাগছিল, সেটা হচ্ছে আন্টি বলল যে সে নাকি আমাদেরকে দেখেনি বা ফুলকে দেখেনি আমাদের বাড়িতে কখনোই। এটা তো আশ্চর্যের বিষয়। আন্টির সামনে সরাসরি 3 বার দেখা হয়েছে ফুলের সঙ্গে, কিন্তু ফুল আমাকে দেখেনি, আন্টিকে দেখেনি। এটা তো আসলে অবাক করার মতো বিষয়। আমি এবং ফুল তখন ঘরের ভিতরে চলে গেলাম। ফুল আমাকে বেশ ভালোবাসতো, আর আমি বেশ রোমান্টিক ছিলাম, যার কারণে আমি সবসময় ওর আশেপাশে থাকতাম। ওকে পেছন থেকে এসে জড়িয়ে ধরতাম, তারপর ওর ঘাড়ে চুমু খেতাম। ওকে সবসময় চুমু খেতে চাইতাম, কারণ ও এত পরিমাণ মায়াবতী ছিল যে ওকে ছাড়া আমার বিন্দুমাত্র ভালো লাগতো না। আমি আমার সেই বন্ধুটির সাহায্যে একটি নতুন চাকরি জোগাড় করেছিলাম। সেই নতুন চাকরিতে পরের দিন হচ্ছে জয়েন করার কথা ছিল। সকালবেলা উঠে দেখি ফুল গোসল করে উঠানে তার শাড়িটা নেড়ে মাথায় খোপা গুজে আমার কাছে এসে বলল কি যে, এই যে উঠবেন না, তাড়াতাড়ি চলুন, অফিসে যাবেন না। ও এত পরিমাণ রোমান্টিক এবং এরকম, সেটা আমি আগে জানতাম না। এখানে যখন ছিল তখন ও সবসময় আমাকে অন্যভাবে সাহায্য করার চেষ্টা করতো, আমার সব কিছু এগিয়ে দিত। কিন্তু ওকে বিয়ে করার পরে যে ও আমাকে এতখানি ভালোবাসবে এবং এতখানি রোমান্টিক হবে, সেটা আমি কখনো ভাবতে পারিনি এবং কল্পনার বাইরে ছিল। ও প্রত্যেকদিন সকালবেলা ওর ভেজা চুলে আমাকে ডাকতো এবং ডেকে বলতো কি যে, ওঠো, উঠে তাদের অফিসে যাবে না? ওই দিন ও যখন উঠলাম, ওকে প্রথমে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ ওর পেছনে কে যেন একটা দাঁড়িয়েছিল। সেটা দেখে আমি অবাক হয়ে চিৎকার মেরে উঠে গেলাম। তো তখন বললো, কি হয়েছে? আমি তখন বললাম, তোমার পেছনে কে যেন একজন ছিল। তখন ও বললো কি যে, কই, কিছুই না, আমি এখানে। তারপর ও আমাকে জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে বললো কি যে, আগে আমাকে জড়িয়ে ধরে রাখো, আমি তোমাকে জড়িয়ে এখানে বেশ খানিকক্ষণ শুয়ে থাকবো, তারপর তুমি অফিসে যাবে, ঠিক আছে? তারপর আমি এবং ও ওইখানে ওরকমভাবে সংসার করতে লাগলাম। ও প্রত্যেকদিন উঠে আমাকে ডাক দিত, আমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ শুয়ে থাকতো, তারপর উঠে গোসল টোসল করে এসে আমার নিজের হাতে খাইয়ে দিত এবং আমাকে খাবার পর্যন্ত ধরতে দিত না। ও নিজের হাতে রান্না করতো এবং রান্না করে আমাকে নিজের হাতে সমস্ত জিনিস খাইয়ে দিত এবং খাইয়ে দিয়ে বলতো কি যে আমি তোমাকে সমস্ত কিছু করে দিব, তুমি আমার সমস্ত কিছু, আমার সব। এই জন্যই আমি তোমাকে এত যত্ন এবং এত আদর করি। আমি জানি না কোন ভাগ্য করে এরকম বউ পেয়েছি। এরকম করে আমার অফিস এবং বাসা এরকম করে সব জায়গায় যাওয়া হতো। আগে তো অন্যান্য সকলের সাথে মিশতাম, অনেক বন্ধুবান্ধব ছিল শহরে, তাদের সাথে দেখা হতো। কিন্তু আমি সকালবেলা উঠে বউয়ের হাতের রান্না খেয়ে অফিসে যেতাম। ও টিফিন কেরিয়ারে ভরে আমাকে খাবার দিয়ে দিত। সেই খাবারগুলো খেয়ে দুপুরবেলা খেতাম এবং সন্ধ্যার পরে অফিস থেকে সোজা বাসে আসতাম এবং আমার নিয়মগুলো এরকমই চলছিল।
পাশের বাসার আন্টিরা মাঝে মধ্যে নানান জিনিস রান্না করলে আমাদেরকে দিয়ে যেত। তো সব মিলিয়ে ওর সঙ্গে আমার সংসারটা বেশ সুখেরই কাটছিল এবং বেশ আনন্দের কাটছিল। এরকম করতে করতে যে সংসার জীবন কবে প্রায় 1 বছর পার হয়ে গিয়েছে আমরা নিজেরা কল্পনা করতে পারিনি। হঠাৎ করে আচমকা আমরা শুনতে পেলাম, মানে ও একদিন অসুস্থ হয়ে পড়লো। পাশের বাসার আন্টি আমাকে ফোন দিয়ে বলল যে এরকম তো ফুল অসুস্থ হয়ে পড়েছে, মনে হয় নতুন কোনো খবর আসতে চলেছে, এটা আমাকে বলল। তো আন্টির কথা শুনে আমি তেমন কিছু বুঝতে পারিনি। তারপর আন্টি যখন ওকে হাসপাতালে নিল, তো হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা নাকি ওর নার্ভ খুঁজে পাচ্ছিল না। এটা শুনে আমি অবাক হয়ে গেলাম এবং ডাক্তাররা বলল কি যে ওর শরীরের বডি ফাংশন সমস্ত অন্যরকম এবং অন্যভাবে আর কি। শরীরের রগগুলো এবং রক্তের স্যাম্পল আমরা কালেক্ট করেছি, রক্তের স্যাম্পল এবং সমস্ত কিছু ভিন্ন, আমাদের মেশিন পর্যন্ত ডিটেক্ট করতে পারিনি। কি বিষয়টা সেটা আসলে আমরা বুঝতে পারছি না। আপনাদের পেশেন্টের মধ্যে নিশ্চয়ই কোনো বড় ধরনের সমস্যা আছে এবং আমরা এই ধরনের জিনিসগুলো ডিটেক্ট করতে পারছি না। বিশেষ করে ওনার পালস রেট চেক করতে গিয়ে আমরা পালস খুঁজে পাইনি, কিন্তু উনি জীবিত অবস্থায় আমরা আসলে কিছু বুঝতে পারছি না। সব মিলিয়ে ইসিজি করতে গিয়েও আসলে হার্ট রেট খুব কম পেয়েছি। ইসিজি সাধারণত করলে আমাদের হার্ট রেট 80, 90 বা 100 তার উপরে আসে, কিন্তু ওনার একদমই কম, 20-25 এরকম হার্ট বিট রেট থাকলে তো তার বাঁচার কথা না। সব মিলিয়ে উনি প্রেগনেন্ট সেটা জানি, উনি একদম সুস্থ আছেন, ওনাকে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু ওনার শরীরের গতিবিধি আমাদের বোঝার বাইরে, আমাদের মেডিকেল সায়েন্সের বোঝার বাইরে। আমি বুঝতে পারছি না ওনাকে কবে বিয়ে করেছেন আপনি। তো আলী তখন বলল কি যে বিয়ের বয়স তো 1 বছর হয়ে গিয়েছে, আর ওনার পেটে যে বাচ্চা আছে আলট্রাসোনোগ্রাম করে দেখা গিয়েছে যে ওনার পেটের বাচ্চার বয়স প্রায় 4 মাস বা 5 মাস হবে। তবে উনি বলছেন উনি নাকি অনেক আগে থেকেই প্রেগনেন্ট। তো এইসব বিষয় নিয়ে আমাদের আসলে কোনো কিছু মাথায় ঢুকছে না। তো ওই দিন থেকেই মূলত আমার ফুলের প্রতি একটু অন্যরকম সন্দেহ জাগলো এবং অন্যরকম লাগছিল যে ওকে মেডিকেল সায়েন্সে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, ওর হার্টবিট ঠিক মতো পাওয়া যাচ্ছে না। তো সব মিলিয়ে আসলে বিষয়টা কি সেটাই তো বোঝার কোনো উপায় নেই। তো আমি ওদিন হচ্ছে গিয়ে ওকে নিয়ে বাসায় চলে আসলাম। তো আন্টি বললো কি যে ঠিকমতো খাওয়া দাওয়া করো, সুস্থ হও, সুস্থ হলেই তোমার বাচ্চা সুস্থ থাকবে, এটা বলেই আন্টি চলে গেল। তো আমি এদিন অনেক বেশি খুশি ছিলাম এবং আমি সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দিলাম যে ফুল হচ্ছে গিয়ে প্রেগনেন্ট এবং তোমরা দাদা দাদি হতে চলেছ। তো এই কথা শোনার পর বাড়ির সকলে খুশি হলো এবং বললো কি যে ফুলকে নিয়ে এখানে চলে আয়। তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে আসবো, তুমি এইসব বিষয় নিয়ে চিন্তা করো না, ঠিক আছে আমি কিছুদিন পরে আসবো, আর এখন তো আমাকে অফিস থেকে ছুটি দিবে না, আমরা কিছুদিন এখানে থাকি, তারপর আমি এবং ফুল বাড়িতে চলে আসবো, আচ্ছা ঠিক আছে। তো তখন আমার আম্মা বললো আচ্ছা ঠিক আছে। তাই বলে আমি খুব খুশি ছিলাম ওদিনকে ফুলকে জড়িয়ে ধরে ওকে চুমু খেলাম, আমি বেশ কয়েকটা চুমু খেলাম। খাওয়ার পর বললাম কি যে আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে তুমি ফুল, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি এবং সারা জীবন ভালোবাসে যেতে চাই এবং আমাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে, এর থেকে বড় খুশির সংবাদ হয়তো আর কোনোটা নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি ফুল এবং তোমাকে সারা জীবন আমার বুকের সঙ্গে বেঁধে রাখতে চাই। আমাদের ছেলে হবে না মেয়ে হবে বলো তো? তো সব মিলিয়ে আমরা দুজনে মিলে রাতভর এই গল্পই করতাম, ছেলে হবে না মেয়ে হবে, কীভাবে পালবো, কীভাবে সেভিংস রাখতে হবে। তো সব মিলিয়ে এসব নিয়েই আমি এবং ফুল বেশ আনন্দিত এবং উৎসাহিত ছিলাম। তো ওই দিন রাত্রেবেলা আচমকা আমি খেয়াল করলাম, মানে আমার মধ্যরাতে ঘুম ভেঙে গেল। সাধারণত মধ্যরাতে আমার ঘুম ভাঙে না, তবে ইদানিং কিছু হচ্ছে যে ফুলের যদি কোনো সমস্যা হয় রাত্রেবেলা, এই জন্য সবসময় ওর সাথে থাকার চেষ্টা করি এবং বলি যে তুমি আমার সঙ্গেই থাকবে এবং রাত্রে কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে, তুমি নিজে কিন্তু উঠে যাবে না। এই জন্যই হয়তো আমার রাত্রে ঘুম ভেঙে যায়। তো আচমকা আমি ওই দিনকে রাত্রেবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমাদের যে ঘর ছিল সেই ঘরের দরজাটা হা করে খোলা এবং ওইদিকে বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। তো তখন আমার যে স্ত্রী ছিল ফুল, সেই স্ত্রীর পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। সেই লোকটির মুখে ঘোমটা দেওয়া এবং কালো রঙের এক ধরনের পোশাক পরা এবং তার সঙ্গে আরেকটা মহিলাও আছে। সেই মহিলার পরনেও এক অদ্ভুত ধরনের জামা। বিদ্যুৎ যখন চমকালো তখন তাদের অবয়ব আমি স্পষ্ট দেখতে পেয়েছি এবং আমি সঙ্গে সঙ্গে উঠে যখন তাদেরকে দেখলাম আমি বললাম কে ওখানে, কিন্তু কেউ কোনো প্রশ্নের উত্তর দিল না। বেশ খানিকক্ষণ পর আমি লাইট জ্বালিয়ে দেখলাম কি যে ঘরের ভিতরে কেউ নেই, পুরো ঘরের ভিতরে কেউ নেই এবং ঘরের দরজা বন্ধ করা। কিন্তু আমি তো দেখেছিলাম ঘরের দরজা খোলা। এই পুরো বাড়িতে শুধুমাত্র আমি একাই থাকি। এই বাড়ির যে মালিক তিনি এই বাড়িটা আমাকে একাই ভাড়া দিয়েছেন এবং এই বাড়িটা বেশ পুরাতন হওয়ার কারণে ব্যাচেলার ভাড়া দিয়েছেন তিনি, এবং আমি এবং ফুল এই পুরো বাড়িতে একাই থাকি। নিচতলা ঘর, টিন শেড টাইপের বাড়ি এবং এখানে তো
এরকম করে ঘর হঠাৎ করে দরজা খুলে যাওয়ার কথা না। আর ভিতরে ওই লোকজন কে ছিল? সঙ্গে সঙ্গে ফুল উঠে পড়লো। উঠে বললো কি যে কি হয়েছে তোমার, উঠে পড়লে কিসের জন্য এরকম ভাবে? তো আমি ওরকম ভাবে ওদিনকে ওকে বললাম যে এরকম কেউ একজন দাঁড়িয়েছিল, কিন্তু ফুল বললো কি যে কই, কেউ তো নেই, শুধু শুধু এরকম এরকম কথা বলছো, এখানে কেউ কেউ থাকবে কিসের জন্য, এখানে কেউই নেই, তুমি চিন্তা করো না তো সব বিষয় নিয়ে। সব মিলিয়ে আমাদের সব কিছু বেশ ভালোভাবেই যাচ্ছিল। তো ওই রাতের ওই ঘটনা আমাকে একটু চিন্তিত করে তোলে। তাহলে কি এটা আমি ভুল দেখলাম? এর বেশ কয়েকদিন পরের ঘটনা, ঠিক সেম ওরকমভাবে আমি যখন ফুলের সঙ্গে কথা বলছিলাম রাত্রেবেলা, গভীর রাত, ওর তখন হচ্ছে গিয়ে ক্ষুধা পেয়েছিল রাত্রেবেলা। তো আমি ওকে হচ্ছে গিয়ে বললাম ওকে যে তুমি এখানে বসো, বসে বসো, আমি খাবার নিয়ে আসছি, খাবার নিয়ে তোমাকে খাইয়ে দিচ্ছি। তো তখন ওর প্রায় ডেলিভারি হওয়ার সময় চলে এসেছে। এর মাঝখানে আমরা বাড়িতে এসে গিয়ে একবার ঘুরে এসেছি। তো এখন আর বাড়িতে যাওয়ার কোনো চিন্তাভাবনা নেই। তো আমি আম্মাকে বললাম যে বাড়িতে না গিয়ে এক কাজ করো, আমার যে ছোটো বোন আছে লিলি, ওকে পাঠিয়ে দাও এখানে। লিলি ওর দেখাশোনা করবে, এখন তো আমি সবসময় অফিসে থাকি, এখানে একজন থাকার প্রয়োজন আছে। তো তখন আম্মা লিলিকে পাঠিয়ে দিবে বলে আমাকে বলল। তো ওই দিন যখন আমি ওকে খাইয়ে দেওয়ার জন্য আমি কিচেন থেকে প্লেট ভরে খাবার নিয়ে আসলাম, তো খাবার আনার পর আমি খেয়াল করলাম যে ফুলের পেছনে সেই দুজন লোক দাঁড়িয়ে আছে, যারা কিনা মেলা দিন আগে আমি ওর পিছনে রাত্রেবেলা ঘরের ভিতরে দেখেছিলাম বৃষ্টি সে রাতে। তো তখন আমি দেখে অবাক হয়ে গেলাম, মনে মনে ভাবলাম যে এখানে উনি কি করছেন। আর সব মিলিয়ে আমার তখন মাথা ব্যথা করছিল যে এটা আদৌ কি সত্য কাহিনী নাকি অন্য কোনো কিছু, নাকি আমার ভুল হচ্ছে। তো আমি ওদিনকে সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে বললাম তোমার পেছনে কে? তো ফুল তখন বললো কই, পেছনে তো কেউ নেই। তখন আমি আচমকা আবার তাকাতে দেখলাম কি যে আসলে পেছনে কেউ নেই। তো যাই হোক, এর 4-5 দিন পরে আমার ছোটো বোন বাড়ি থেকে আসলো। বাড়ি থেকে আসার পর ও সবসময় ভাবির সঙ্গেই থাকতো, এবং তখন ডেলিভারির একদম কাছাকাছি সময় চলে এসেছিল। তো ওদিনকে বৃষ্টির রাত ছিল, যে রাতে হচ্ছে গিয়ে ফুল হচ্ছে গিয়ে প্রথম তার সন্তান হচ্ছে গিয়ে ডেলিভারি দেবে। মানে হচ্ছে ওই রাত্রেবেলা আমরা ভেবেছিলাম যে হাসপাতালে নিয়ে যাব। তো ওই দিনও প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আমি অফিসে আটকে গিয়েছিলাম। তো আমি তখন হচ্ছে গিয়ে বাসায় একটা ফোন কিনে দিয়েছিলাম যাতে করে যোগাযোগটা করা যায় আর কি। তো ওই দিন হচ্ছে 9টার দিকে আমাকে লিলি ফোন দিল, আমার ছোটো বোন ফোন দিয়ে বললো কি যে ভাইয়া, ভাবির তো প্রসাব বেদনা উঠছে, এখন তো নিয়ে যেতে হবে দ্রুত হাসপাতালে, তো আশেপাশে বৃষ্টি হচ্ছে, তুই তাড়াতাড়ি আয়। তো এই কথা বলার পর আমি তো তখন অফিসে ছিলাম, আমি দ্রুত করে বাড়িতে ফিরছিলাম। তো আসলে কোনো গাড়ি ঘোড়া ছিল না, আমি একদম ভিজে পড়ে বাড়ির দিকে আসছিলাম। তো আসার পর আমি আস্তে আস্তে প্রায় রাত্রের 11টা বাজলো। তো আমি এসে দেখি কি যে আমার যে স্ত্রী ছিল ফুল, তার পাশে হচ্ছে কি একটা ফুটফুটে কন্যা সন্তান শুয়ে আছে, এবং এত সুন্দর সেই সন্তানটা যে তার দিকে তাকালে পুরো দুনিয়া একদম কেঁপে উঠবে, এত সুন্দর সে। এবং আমার বোন একটা জায়গায় হা করে বসে আছে, মানে এমন ভাবে বসে আছে যে সে এমন কোনো কিছু দেখে ফেলেছে যে তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। এবং লিলি ওইখানে বসে আছে। তো আমি ফুলের কাছে গেলাম, ফুলের কপালে চুমু খেলাম এবং আমার সন্তানকে কোলে তুলে নিলাম। তো বেশ খানিক্ষণ পর লিলি আমাকে বলল যে ভাইয়া, এখানে যে কাহিনী ঘটেছে সেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা কোনো মানুষের কাজ হতে পারে না, এটা নিশ্চয়ই কোনো অশরীরী বা কোনো অন্য জগতের কাজ। তো তখন লিলির কাছে জিজ্ঞেস করলো, বললো কি যে কী হয়েছে বলতো। তো তখন লিলি বললো কি যে আমি যখন তোমাকে ফোন দিলাম, ফোন দেওয়ার বেশ খানিক্ষণ পরে আমি খেয়াল করলাম উপর থেকে 3 থেকে 4টা আলো নিচের দিকে নেমে আসলো, এবং সেই আলোগুলো আস্তে আস্তে আসতে আসতেই কয়েকটা মহিলায় পরিণত হয়ে গেল। এবং সেই মহিলাগুলো আমাকে বললো কি যে গরম পানি করো গিয়ে। তাই বলেই আমার সঙ্গে একজন আসলো এবং এসে আমাকে গরম পানি করতে বললো, এবং তেনারা ঘরের দরজা বন্ধ করে কতক্ষণ পর কী করলেন আল্লাহ মাহবুদ জানেন, আমাকে বাইরে দাঁড় করিয়ে বললেন কি যে তুমি এখানে দাঁড়িয়ে থাকো, ভিতরে তোমার আসার প্রয়োজন নেই, আমরা ওর ডেলিভারি করতে এসেছি। তো বেশ খানিক্ষণ পর আমি যখন কান্নার আওয়াজ শুনতে পেলাম, তখন দুজন মহিলা বাইরে বেরিয়ে আসলেন, এবং বেরিয়ে এসে আমার কাছ থেকে সেই গরম পানির পাতিল এবং অন্যান্য যত কাপড় চোপড় লাগে সব কিছু নিয়ে গেল। এবং আরও 2জন লোক এখানে আসলেন। আসার পর তেনারা আমাকে কিছু একটা বললেন, আমি কিছু বুঝতে পারলাম না। তারপর আমি সেখানে হা হয়ে দাঁড়িয়েছিলাম। বেশ খানিক্ষণ পর পুরো জায়গাটা স্বাভাবিক হলো, এবং অনেকক্ষণ পর তেনারা হচ্ছে ওইখান থেকে ঠিক একইভাবে সেই বৃষ্টির ভেতরে আকাশের ভেতর দিয়ে আলো হয়ে বেরিয়ে গেল। আমি আসলে কিছু বুঝতে পারলাম না এরা কারা ছিল। তো তখন লিলিকে আমি বললাম কি যে হয়তো তুই ভুল দেখেছিস, হয়তো আশেপাশে কোনো মহিলারা হবে যারা এসেছিল। তো আমি পাশের আন্টিকে জিজ্ঞেস করলাম, উনি বললো কি যে এইসব বিষয়ে উনি কিছু জানেন না, আর ফুলের ডেলিভারি কে করেছে এইসব বিষয়ে উনি কিছু বলতে পারবেন না। তো সব মিলিয়ে তখন
আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, তোর ভাবিকে আমি জিজ্ঞেস করব যে কারা এসেছিল। তো তখন ফুলকে জিজ্ঞেস করলাম যে ফুল, এরকম কাহিনী কারা এসেছিল তোমার ডেলিভারি করতে, আর ডেলিভারিতে একা হওয়া সম্ভব না। তো তখন ফুল বলল কি যে এই পাশের এক মহিলা আছে, তিনি সম্ভবত কোনোভাবে জানতে পেরেছিলেন এবং জানতে পেরে আমার এখানে এসেছিলেন এবং এসে তখন আমার ডেলিভারি করে দিয়ে উনি চলে গিয়েছে। তো বিষয়টা বেশ বেশি বিশ্বাসযোগ্য ছিল না। আমি আসলে বিষয়টাকে বিশ্বাস করতে পারিনি, কারণ হচ্ছে সে যেভাবে বলল যে পাশের এক মহিলা আছে, সেই মহিলা এসে এরকমভাবে করে দিয়ে গিয়েছেন, তো এটা আসলে অবিশ্বাস্য। এবং আমি তখন বললাম কি যে আসলে আমি বুঝতে পারছি না লিলি যেটা বলেছে সেটা কি সত্যি কথা। তো তখন ফুল বলল কি যে লিলি কি দেখেছে। আমি তো দেখলাম যে 4-5 জন মহিলা আসলো, এসে আমার ডেলিভারি করে দিয়ে গেল, আর তেমন আমার কোনো কিছু মনেই নেই। তো লিলি কেমন যেন এই কথা বলার পর ফুল কেমন যেন ইতস্তত বোধ করছিল এবং ওর মুখ দিয়ে ঠিকঠাক মতো কথা বের হচ্ছিল না। আচ্ছা যাই হোক, ওই দিনকের পরে প্রায় 12-13 দিন হয়ে গিয়েছে আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তো লিলি স্বাভাবিক হতে পারেনি। তো লিলিকে এখানে রেখেছিলাম শুধুমাত্র ওর দেখভাল করার জন্য, যাতে করে ওর দেখভাল করতে পারে। তখন আমি ভালো একটা স্যালারি পাই। তো সব মিলিয়ে ওর সঙ্গে আমার কিন্তু বেশ ভালো সম্পর্ক, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছিল যে ফুল আমার সঙ্গে কোনো কিছুটা লুকাচ্ছে এবং আমার সঙ্গে মিথ্যা কথা বলছে। তো ওই রাত্রেবেলা লিলি এবং তার আমার স্ত্রী এক জায়গায় শুয়েছিল এবং আমি হচ্ছে কি বারান্দায় একটা খাট পাতা ছিল, সেই খাটে ঘুমাতাম। তো আচমকা আমার ঘুম ভেঙে যায় মধ্যরাতে, এবং ঘুম ভেঙে যাওয়ার পরে আমি খেয়াল করলাম জানালা দিয়ে যে আমার যে বাচ্চা আছে সেই বাচ্চাকে 2 জন মহিলা কোলে নিচ্ছেন, এবং আমার যে স্ত্রী আছেন ফুল, সে উঠে বসে আছে এবং বসে তাদের দিকে তাকিয়ে আছে। এবং ওই 2 জন মহিলার গায়ে ছিল অদ্ভুত রকমের সুঘ্রাণ, এবং সেই সুঘ্রাণে পুরো চারিদিকে মোমো হয়ে গিয়েছে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে সেই মহিলার গায়ে জল করে আগুন জ্বলছে, মানে আগুন বলতে আলোকিত এক ধরনের নূরের মতো আলো আছে না, ঠিক ওরকম নূরের মতো আলো জ্বলছে। এবং যে বাচ্চা শিশুটি, সেই শিশুটির গায়ে ওরকমভাবে আলো জল করছে। আর সব থেকে দেখে অবাক হলাম যে আমার যে স্ত্রী আছে ফুল, সেই ফুলের চোখ একদম জল করছে, নীল বর্ণের চোখ, এবং পুরো শরীরের মধ্যে যেন অন্যরকম এক ধরনের আলোকিত বস্তু জল করছে। তো এগুলো দেখে তখন আমি অবাক হয়ে গেলাম। আমি সঙ্গে সঙ্গেই তখন এসে দরজা নক দিলাম। দরজা নক দেওয়ার বেশ খানিকক্ষণ পর ফুল এসে দরজা খুলল। আমি ঘরের ভিতর এসে দেখি কেউ নেই। আমি জানালা দিয়ে কিন্তু সবকিছু স্পষ্ট দেখতে পেয়েছি। সঙ্গে সঙ্গেই আমি উঠে বসলাম। উঠে বসে বললাম কি যে এখানে কে এসেছিল এবং ওনারা কারা ছিল। তুমি তোমার পরিচয় আমার কাছ থেকে গোপন করেছো ফুল। তুমি সত্যি করে বলো যে তুমি কে এবং কেন আমাকে ধোঁকা দিচ্ছ এত বছর ধরে। তো ফুল তখন বললাম, আমি তোমাকে ধোঁকা দেবো কিসের জন্য। তাই বলেই বাচ্চাকে লিলির হাতে দিয়ে আমার কাছে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরতে চাইলো। তো আমি বললাম কি যে তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলছো। লিলি তোমাকে কয়েকবার দেখেছে, আমি তোমাকে আদতেও বিশ্বাস করতাম, কিন্তু এখন তুমি আমার সঙ্গে যে কাজটা করেছো সেটার পরে আমি আসলে তোমাকে বিশ্বাস করতে পারছি না। ঘটনাটা কি ঘটেছে সেটা আমাকে তোমার বলে সাফাই গাইতে হবে না। আমি জানি তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো এবং বিশ্বাসঘাতকতা করেছো। এটা কেন করেছো? লিলি তখন একটা জায়গায় চুপ করে বসে পড়ল এবং মাটির দিকে তাকিয়ে রইল। বলল কি যে আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। তাই বলে সে মাটি থেকে বেশ খানিকটা উপরে উঠে গেল এবং হাওয়ায় তখন ভাসতে শুরু করলো। তার চোখ জল করছে, শরীর থেকে এক ধরনের আলোকিত বস্তু ছিটিয়ে পড়ছে। লিলি তখন সাইডে সরে গেল আমাদের বাচ্চাকে নিয়ে, এবং বাচ্চাটা তখন কান্না করতে শুরু করলো এবং লিলিগুলো দেখে ভয় পেয়ে গেল। তখন ফুল যে আচরণ করলো এবং যেভাবে সে হাওয়ায় উপরে উঠে গেল, এটা দেখে তখন আমি বেশ ভয় পেয়ে গেলাম এবং ভয় পেয়ে বললাম কি যে এটা কি, তুমি কে লিলি, এবং তুমি আমাদের সঙ্গে। লিলি তখন একটু করে নিচে নেমে আসলো। নিচে নেমে এসে সে মাটিতে দাঁড়ানোর পরে তার শরীরে তখনও সেই আলোগুলো জ্বলছিল এবং তার চুল বাতাসে ভাসছিল। তখন সে বলল কি যে আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমাকে আসলে ধোঁকা দিতে চাইনি আলী। আমি তোমাকে কোনোদিনই ধোঁকা দিইনি এবং এখনও তোমাকে ধোঁকা দিচ্ছি না। আমি আসলে কোনো মানুষ নই, আমি এই জগতেরও কেউ নেই। আমি তোমাকে অনেক পছন্দ করি এবং তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই। এই জন্য আমি এখানে এসেছি। আমি খুব বিপদে পড়েই তোমার সঙ্গে দেখা করেছিলাম, কিন্তু সেই রাতে আমি তোমাকে যখন দেখলাম ভাবলাম যে তুমি আমাকে আশ্রয় দিতে পারো, এই জন্যই তোমার সঙ্গে সেদিনকে এসেছিলাম। আমি কোনো আশরাফুল মাখলুকাত নই আলী, আমি হচ্ছি একটা পরী। প্রিয় দর্শক, আমাদের এই ঘটনাটির প্রথম পর্ব এখানেই শেষ। দ্বিতীয় পর্বে কি হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম।
দ্য মেগাবক্স প্রাইমের গল্পগুলো আপনাদেরকে আশা করি বেশ আনন্দ দিচ্ছে এবং আমাদেরকে আপনাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন আমাদের। সেজন্য আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী এপিসোডে কী হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।